ভয়েস আসতেছে না। হ্যালো। এখন ঠিক আছে? জি ভাই, ঠিক আছে। ওকে, আমরা তাহলে শুরু করে দিই। আমরা আজকে 6টা প্রবলেম দেখবো। তো সবচেয়ে বেশি সলভ হয়েছে ওই সিরিয়াল আমরা দেখবো। সবচেয়ে বেশি যেটা সলভ হয়েছে সেটা হচ্ছে 8 নম্বর। এই যে প্রবলেমটা কি বলছে আমাদের, ইউ আর গিভেন এ স্ট্রিং এস কনসিস্টিং অফ লোয়ার কেস ইংলিশ লেটার্স। আমাদের একটা স্ট্রিং দেওয়া থাকবে ইংলিশ লেটার লোয়ার কেসে এরকম। Find two non-empty substrings P and Q of S such that P is not a substring of Q and Q is not a substring of P. So আমাদের যে স্ট্রিংটা দেওয়া থাকবে সেখান থেকে দুইটা নন এমটি সাবস্ট্রিং সিলেক্ট করতে বলতেছে। এমন ভাবে সিলেক্ট করতে হবে যেন সাবস্ট্রিং দুইটা যদি পি এবং কি হয়, কিউ হয়, তাহলে পি যেন কিউ এর সাবস্ট্রিং না হয়, আবার কিউ যেন পি এর সাবস্ট্রিং না হয়। তো এরকম ভাবে করতে হবে। Note that P and Q do not have to be disjoint. They may correspond to overlapping positions in S. So P এবং Q এর মধ্যে কিছু অংশ ওভারল্যাপ থাকতে পারে, ওইটা সমস্যা নেই। Overall such pairs P Q output the maximum possible value of P plus Q, where X denotes the length of a string X. If no such pair exists, output 0. অর্থাৎ আমাদের যে স্ট্রিংটা দেওয়া থাকবে, এই স্ট্রিং এর জন্য আমরা এমন ভাবে দুইটা সাবস্ট্রিং নেব পি এবং কিউ, যেন পি এবং কিউ নিজেদের মধ্যে যেন সাবস্ট্রিং না হয়, এবং এর মধ্যে ম্যাক্সিমাম লেন্থ এভাবে নিয়ে ম্যাক্সিমাম লেন্থ কত হইতে পারে, পি এবং কিউ এর লেন্থের যোগফল ম্যাক্সিমাম কত হইতে পারে। আমরা একটা এক্সাম্পল দেখি। আমাদের যদি এরকম একটা থাকে, সাপোজ এ বি বি সি আছে একটা স্ট্রিং এ বি বি সি। তো এখান থেকে আমরা পি এবং কিউ হিসেবে কি নিতে পারি? সাপোজ পি হিসেবে নিলাম এ, কিউ হিসেবে নিলাম বি। তাহলে এখানে তো একটা আরেকটা সাবস্ট্রিং হইতেছে না। পি এবং কিউ দুইটাই এস এর সাবস্ট্রিং, এবং এরা নিজেদের মধ্যে কিন্তু সাবস্ট্রিং না। তার মানে আমরা আমাদের এই পি কিউ ভ্যালিড। তো এদের লেন্থের যোগফল কত? 2। লেন্থের যোগফল হচ্ছে, সাম অফ লেন্থ হচ্ছে 2। তো এর চেয়ে আর বড় বানানো পসিবল কিনা, এর চেয়ে বড় বানানো যায় কিনা আমরা দেখি। তো পি হিসেবে যদি এ বি নেওয়ার চেষ্টা করি, আর কিউ হিসেবে নিলাম সাপোজ বিসি বিসি, তাহলেও কিন্তু আমাদের শর্তগুলো মেনে চলতেছে। পি এর মধ্যে কিউ পাওয়া যাবে না, আবার কিউ এর মধ্যে পি পাওয়া যাবে না, আবার দুইটাই এস এর সাবস্ট্রিং। তো আমাদের শর্তটা মেনে চলতেছে, তার মানে আমরা এই দুইটাও আমাদের ভ্যালিড। তাহলে এদের লেন্থের যোগফল কত হইতেছে? 4। ঠিক আছে, আমরা যদি আরো একটা লেন্থ বাড়ানোর চেষ্টা করি, যে এইটুকু যদি পি তে নিয়ে নিই এবং এইটুকু যদি কিউ তে নিয়ে নিই, এখনো কিন্তু আমাদের স্ট্রিং দুইটা ভ্যালিড, কারণ পি থেকে আমরা কিউ বানাতে পারবো না, আবার কিউ থেকেও পি বানানো সম্ভব না, আবার পি কিউ দুইটাই এস এর সাবস্ট্রিং। তার মানে এখানেও আমাদের শর্ত মেনে চলতেছে। তাহলে এখন লেন্থের যোগফল কত? এখন লেন্থের যোগফল হচ্ছে 6। আচ্ছা, এর চেয়ে বাড়ানো সম্ভব কিনা, আমরা যদি এর চেয়ে বাড়াইতে গেলে সম্পূর্ণ স্ট্রিংটাই নিতে হবে। তো সম্পূর্ণ স্ট্রিংটা যদি নেওয়ার চেষ্টা করি তাহলে কি হবে? এখন পি কিউ দুইটাই এস এর সাবস্ট্রিং, কিন্তু পি থেকে কিউ বানানো সম্ভব। পি এর সবটা যদি আমরা নিয়ে নিই, তাহলে এখান থেকে পি থেকে কিউ পাওয়া যায়, আবার কিউ থেকেও পি পাওয়া যাইতেছে। কিন্তু আমাদের শর্তে প্রশ্নে বলে দিছে যে পি থেকে যেন কিউ না পাওয়া যেন না যায়। তার মানে কিউ পি এর সাবস্ট্রিং হতে পারবে না, একইভাবে পি কিউ এর সাবস্ট্রিং হতে পারবে না। সেখানে এই শর্তটা মেনে চলতেছে না, এই কারণে আমরা সম্পূর্ণ স্ট্রিংটা এখানে নিতে পারবো না। তাহলে আমরা সর্বোচ্চ কতটুকু নিতে পারতেছি? আমরা শেষ স্ট্রিং এর জন্য বিবিসি নিতে পারতেছি, আর প্রথম স্ট্রিং এর জন্য নিতে পারতেছি এবিবি। ঠিক আছে, একইভাবে যদি আরেকটা স্ট্রিং দেখি, এস ইকুয়াল এসি ডিটিডি, এরকম যদি দেখি, তাহলে এটার জন্য পিকিউ কি হইতে পারে?
পি হিসাবে আমরা যদি একটুকু নিই, আমরা সম্পূর্ণ স্ট্রিংটা তো নিতে পারবো না, একটা একটা ক্যারেক্টার কম নিই। আর কিউ হিসাবে একটা ক্যারেক্টার কম নেবে, কিন্তু সেম অংশ তো নিতে পারবো না, সেম অংশ নিলে একটা সাবস্ট্রিং হয়ে যেতেছে। তাহলে পি এর জন্য প্রথম n-1 সংখ্যক ক্যারেক্টার নিচ্ছি, কিউ এর জন্য শেষ n-1 সংখ্যক ক্যারেক্টার নিই। তাহলে এখন কি একটা একটা আরেকটা সাবস্ট্রিং হইতেছে, এখন কিন্তু আমাদের শর্ত মেনে চলতেছে দুইটাই। তো পি থেকে এখন কিন্তু কিউ বানানো সম্ভব না, কিউ থেকেও পি বানানো সম্ভব না, তার মানে আমরা দুইটাই নিতে পারছি। তাহলে এর লেন্থের যোগফল হবে কত? এখানে আছে 3 3 6, 6 6 12, পি এবং কিউ দুইটার লেন্থই 6, তার মানে 6 6 মিলে টোটাল হচ্ছে 12। এবং এর চেয়ে বড় করা সম্ভব না, আমরা সম্পূর্ণ স্ট্রিংটা তো নিতে পারতেছি না। তো সর্বোচ্চ আমরা এখানে 7টা ক্যারেক্টার আছে, সর্বোচ্চ আমরা 6টা ক্যারেক্টার নিতে পারতেছি। ঠিক আছে, তাহলে কেউ কেউ গেস করতে পারতেছেন যেটা সলিউশনটা কি হতে পারে? নিয়ন। আচ্ছা, আমরা এখানে সম্পূর্ণ স্ট্রিংটা নিতে পারতেছি না, জাস্ট একটা ক্যারেক্টার বাদ দিলে কিন্তু প্রত্যেকবার হইতেছে, তাই না? আমরা জাস্ট একটা ক্যারেক্টার যখন বাদ দিয়ে দিলাম, দেখা যায় আমরা শেষ দিক থেকে এটা ছিল, তো এটা বাদ দিয়ে আমরা এই অংশটুকু নিছি, এই অংশটাকে এখানে রাখছি, আর নিচেরটা ক্ষেত্রে আমরা শেষ অংশটা নিছি, এবং এদের মধ্যে কিন্তু এখন আর কোনো ম্যাচ করতেছে না। তার মানে কি আমরা n-1 সংখ্যক ক্যারেক্টার নিতে পারতেছি, পি এর জন্য n-1 সংখ্যক ক্যারেক্টার নিতে পারতেছি, কিউ এর জন্য n-1 সংখ্যক ক্যারেক্টার নিতে পারতেছি। ঠিক আছে, কত বুঝতে অসুবিধা হলে বলবেন। আচ্ছা, এখানে একটা স্কেচ আছে, স্কেচটা হচ্ছে যে, যেটা একটু ডিফারেন্ট, আমাদের এই জিনিসটা ফলো করতেছে না। এটা হচ্ছে দেখা গেলো যে আমাদের এস এর মধ্যে যদি সবগুলো সেম ক্যারেক্টার থাকে, এরকম সেম ক্যারেক্টার যদি থাকে, তখন কিন্তু আমরা চাইলেও n-1 সংখ্যক ক্যারেক্টার নিতে পারবো না। যদি এরকম নেওয়ার চেষ্টা করি যে আমরা পি হিসেবে এইটুকু নিব এবং কিউ হিসেবে এইটুকু নিব, এখানেও কিন্তু ওই স্ট্রিংটার মতোই সেম অ্যাপ্রোচে আমরা ফলো করছি, যে পি তে প্রথম এতগুলো ক্যারেক্টার নিছি এবং কিউতে শেষ দিক থেকে এই কয়েকটা ক্যারেক্টার নিছি। কিন্তু এখন সমস্যা হচ্ছে কি, দুইটা স্ট্রিং সেম হয়ে গেছে, তার মানে একটা সাবস্ট্রিং হয়ে যেতেছে। পি এবং কিউ যদি, সরি, এস এর যদি সবগুলো ক্যারেক্টার সেম হয়ে যায়, তখন আমাদের আর এই জিনিসটা ফলো করতেছে না। তখন আমরা সর্বোচ্চ যদি একটা ক্যারেক্টারও নেই, তখনও দেখা যাইতেছে যে মিলে যাইতেছে, বা একটাতে দুইটা ক্যারেক্টার নিবো আর একটাতে একটা ক্যারেক্টার নিবো, তাও পি থেকে কিউ সাবস্ট্রিং হিসেবে পেয়ে যাইতেছি। তার মানে সবগুলো ক্যারেক্টার যদি সেম হয়ে যায়, সবগুলো ক্যারেক্টার যদি সেম হয়ে যায়, তখন আসলে আমরা পি কিউ নিতে পারতেছি না। এবং এক্ষেত্রে আমাদের তাহলে কি প্রিন্ট করতে হবে? আমাদের বলে দিচ্ছে যে 0 প্রিন্ট করতে হবে, যদি এরকম কোনো পেয়ার এক্সিস্ট না করে। তাহলে আমাদের মূলত চেক করতে হবে, আমরা প্রথম স্ট্রিংটা ইনপুট নিব, ইনপুট নেওয়ার পর আমরা চেক করবো যে সবগুলো ক্যারেক্টার সেম ক্যারেক্টার নাকি। যদি সবগুলো ক্যারেক্টার সেম হয়ে যায়, তখন আমাদের অ্যান্সার হবে 0। আর যদি সেম না হয়, তাহলে আমরা এখানে দেখছি সর্বোচ্চ n-1 সংখ্যক ক্যারেক্টার পি তেও নিতে পারতেছি, কিউ তেও নিতে পারতেছি। তার মানে আমাদের সেক্ষেত্রে অ্যান্সার হবে কত? n-1 ইন্টু টু, n-1 ইন্টু টু। ঠিক আছে, আমরা এখানে স্ট্রিংটা ইনপুট নিয়ে নিলাম, এবং আমাদের যেহেতু ভিন্ন ভিন্ন ক্যারেক্টার কতগুলো আছে, এটা আমাদের মূলত কাউন্ট করা লাগতেছে। যদি সবগুলো সেম ক্যারেক্টার হয়ে যায়, তাহলে ইউনিক ক্যারেক্টারের সংখ্যা হবে 1। আর যদি সবগুলো সেম না হয়, তাহলে ইউনিক ক্যারেক্টারের সংখ্যা অ্যাটলিস্ট 2টা হবে। ইউনিক ক্যারেক্টার কতগুলো আছে এটা কাউন্ট করার জন্য আমরা সেটের মধ্যে সবগুলো ক্যারেক্টার ইনসার্ট করে নিতেছি। তারপর সেটের সাইজ থেকে আমরা বুঝতেছি যে সবগুলো সেম ক্যারেক্টার কিনা। যদি সাইজ 2 বা 2 এর চেয়ে বেশি হয়, তার মানে এখানে অবশ্যই অন্য কোনো ক্যারেক্টার আছে, সবগুলো ক্যারেক্টার সেম না। তো সেক্ষেত্রে n-1 ইন্টু টু, বা সাইজ, যেটা আমাদের স্ট্রিং এর যে সাইজ, সাইজ -1 ইন্টু টু। আর যদি সবগুলো ক্যারেক্টার সেম হয়ে যায়, মানে এলসি যদি আসে, তাহলে আমরা 0 প্রিন্ট করে দিব। ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা এই নম্বর প্রবলেমটা দেখবো।
এতে আমাদের বলা হয়েছে ইউ আর গিভেন এন অ্যারে এ অফ এন পজিটিভ ইন্টিজার্স, তার মানে এন সাইজে একটা অ্যারে দেওয়া থাকবে যেখানে সবগুলো এলিমেন্ট পজিটিভ ইন্টিজার হবে। ইন ওয়ান অপারেশন ইউ মে ডিলিট এনি সিঙ্গেল এলিমেন্ট অফ দি অ্যারে, তো ওই অ্যারে থেকে যে কোনো একটা এলিমেন্ট আমরা রিমুভ করতে পারবো একটা অপারেশনে। Call a non-empty array good if its largest element minus its smallest element is strictly less than the number of distinct values it contains. তো একটা নন এমটি অ্যারেকে গুড বলবো যদি ওই অ্যারের ম্যাক্সিমাম লার্জেস্ট বা ম্যাক্সিমাম এলিমেন্ট এবং মিনিমাম এলিমেন্ট ম্যাক্সিমাম এবং মিনিমাম এলিমেন্টের পার্থক্য যদি স্ট্রিক্টলি লেস দেন নাম্বার অফ ডিস্টিংক্ট ক্যারেক্টার হয়। তার মানে আমাদের যে অ্যারেটা দেওয়া আছে এটার ম্যাক্সিমাম এবং মিনিমামের পার্থক্যটা নিতেছি এক পাশে, আরেক পাশে থাকতেছে ভিন্ন ভিন্ন কতগুলো নাম্বার আছে। তো যদি ভিন্ন ভিন্ন নাম্বার যদি সাপোজ কে ধরি, হ্যাঁ, আর ম্যাক্সিমাম এলিমেন্ট হচ্ছে এটা, মিনিমাম এলিমেন্ট হচ্ছে এটা, তাহলে ম্যাক্সিমাম এবং মিনিমামের পার্থক্য অবশ্যই কে এর চেয়ে ছোট হতে হবে। যদি ছোট হয় তখনই আমরা ওই অ্যারেটাকে গুড বলতে পারবো। ঠিক আছে, আমরা এটাকে যদি দেখি 8624, এখানে আমরা সম্পূর্ণটা যদি নেই, সম্পূর্ণ এটাকে যদি নেই, আমাদের এখানে ম্যাক্সিমাম আছে 8, মিনিমাম আছে 2, 8 - 2। তো এটা আমাদের লেস দেন হতে হবে নাম্বার অফ ভিন্ন ভিন্ন ক্যারেক্টার, ভিন্ন ভিন্ন ডিজিট। ভিন্ন ভিন্ন ডিজিট এখানে কতগুলো আছে? 4টা। 8 - 2 হলে কত? 6, লেস দেন 4। তো আমাদের এই কন্ডিশনটা তো সত্য হইতেছে না, এই কন্ডিশনটা মিথ্যা। তার মানে আমাদের এই সম্পূর্ণ এরাটা আমরা নিতে পারতেছি না। তো আমাদের এখানে বলছে ফর ইচ টেস্ট কেস আউটপুট এ সিঙ্গেল ইন্টিজার দ্য মিনিমাম নাম্বার অফ অপারেশনস নিডেড টু মেক দি অ্যারে গুড। আমাদের এখান থেকে এলিমেন্ট মূলত রিমুভ করতে হবে। আমাদের বলতে হবে যে মিনিমাম কতগুলো এলিমেন্ট রিমুভ করে আমরা এই অ্যারেটাকে গুড বানাইতে পারবো। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা একটা গুড অ্যারে কখন হইতেছে তখন এটা একটু দেখি। আমরা যদি একটা সিরিয়ালের নাম্বার গুলো নেই, 3 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে, 7 আছে, এরকম একটা নাম্বার, বা এখানে কয়েকটা ডুপ্লিকেটও নেই। এখানে ম্যাক্সিমাম এবং মিনিমাম পার্থক্য কত? এখানে ম্যাক্সিমাম এলিমেন্ট হচ্ছে 7 আর মিনিমাম হচ্ছে 3। তাহলে ম্যাক্স মাইনাস মিনিমাম কত? আর কে এর ভ্যালু নাম্বার অফ ডিস্টিংক্ট ডিজিট কয়টা আছে? ডিস্ট্রিক্ট নাম্বার 3, 4, 5, 6, 7। তাহলে কত হলো? 5টা। ভিন্ন ভিন্ন এলিমেন্ট হচ্ছে 5টা। তাহলে এখন আমরা ওই ফর্মুলাটাতে বসাই ম্যাক্স মাইনাস মিনিমাম। তাহলে 7 - 3 লেস দেন হতে হবে কে, যেটা হচ্ছে 5। 7 থেকে 3 বাদ দিলে 4 থাকতেছে, লেস দেন 5। তার মানে এই এরিয়াটা গুড, কারণ আমাদের কন্ডিশন এটা মেনে চলতেছে। ম্যাক্সিমাম এবং মিনিমামের পার্থক্য নাম্বার অফ ভিন্ন ভিন্ন নাম্বারের চেয়ে ভিন্ন ভিন্ন কতগুলো নাম্বার আছে ওই সংখ্যাটার চেয়ে ছোট আছে। যেহেতু শর্তটা মেনে চলতেছে তার মানে এই এরিয়াটা গুড। আচ্ছা, এখানে যে আমাদের কিছু ডুপ্লিকেট এলিমেন্ট বসাইলাম, এই ডুপ্লিকেট এলিমেন্টের কি আদৌ কোনো ইফেক্ট পড়তেছে? আমরা যদি ডুপ্লিকেট এলিমেন্ট কয়েকটা কমাই দিই তাহলে ওই সেম জিনিসটাই থাকতেছে না। এখানে ম্যাক্সিমাম এলিমেন্টও 7 থাকতেছে, মিনিমামও 3 থাকতেছে, এবং ভিন্ন ভিন্ন এলিমেন্টের সংখ্যাও 5ই থাকতেছে। বা এখানে যদি আরো কিছু ডুপ্লিকেট যদি অ্যাডও করি তাহলে কিন্তু আমাদের এখানে কোনো চেঞ্জ আসতেছে না। তার মানে আমাদের ডুপ্লিকেট এলিমেন্টের অ্যাকচুয়ালি কোনো ইফেক্ট নাই এখানে। একইভাবে আমরা যদি এই এলিমেন্ট গুলোকে এলোমেলো ভাবে রাখি, এখানে যেমন শর্টেড অবস্থা আছে, শর্টেড অবস্থা না রেখে এলোমেলো ভাবে যদি রাখি, সাপোজ এখানে 3 এবং 4 এখানে নাই, 3 এবং 4 এখানে মাসে কোথাও আছে, এখানে 3 আছে, 7 এর পরে সাপোজ 4 আছে, তারপর 7টা ধরলাম যে এদিকে চলে আসছে, এখন কিন্তু শর্টেড নেই। শর্টেড না থাকলেও কিন্তু আমাদের আসলে কোনো ইফেক্ট পড়তেছে না, কারণ শর্টেড থাকুক বা না থাকুক মিনিমাম এলিমেন্ট তো অবশ্যই এখানে 3, তাই না? এখানে মিনিমাম এলিমেন্ট 3 এবং ম্যাক্সিমাম এলিমেন্ট 7। শর্টেড থাকুক আর না থাকুক ম্যাক্সিমাম এলিমেন্ট 7।
একই সাথে ভিন্ন ভিন্ন এলিমেন্টের সংখ্যাও 5টাই আছে। তার মানে আমাদের শর্টেড আছে কিনা এটার কোনো ইফেক্ট নাই, এবং এখানে ভিন্ন ভিন্ন ডুপ্লিকেট এলিমেন্ট আছে কিনা এটারও কোনো ইফেক্ট নেই। ঠিক আছে, তাহলে আমাদের যে অ্যারেটা আছে অ্যারেটাকে আমরা চাইলে শর্ট করতে পারবো, যেহেতু আমাদের শর্ট করেই বা না করে এটার কোনো ইফেক্ট পড়তেছে না অ্যান্সারে। আচ্ছা, তাহলে আমরা এটা আবার আগের মতো করে রেখি, তাহলে আমরা সবগুলো আপাতত ইউনিক রাখি 5 6 7। তাহলে আমাদের এই অবস্থায় আমরা দেখছি যে এটা আমাদের শর্ত মেনে চলতেছে এবং এটা একটা গুড অ্যারে। এখন আমরা যদি এখানে মাঝে একটা গ্যাপ দিই, গ্যাপ বলতে দেখা গেলো যে আমরা আরো একটা এলিমেন্ট অ্যাড করবো, কিন্তু মাঝখানে একটা গ্যাপ রেখে অ্যাড করবো, যেমন 8। 8 আমরা নিব না, না নিয়ে আমরা 9 নিব। ঠিক আছে, 3 4 5 6 7 9, এখানে একটা এলিমেন্ট, মাঝখানে একটা এলিমেন্ট অনুপস্থিত। এখন তাহলে ম্যাক্সিমাম মিনিমাম কত হইতেছে? ম্যাক্স হচ্ছে 9, মিনিমাম হচ্ছে 3, এবং ডিস্টিংক্ট এলিমেন্টের সংখ্যা এখানে 6টা। এখন ম্যাক্স মাইনাস মিন কত? 6 হয়ে যেতেছে। এটা কি এর চেয়ে ছোট থাকতেছে? এর চেয়ে কিন্তু ছোট থাকতেছে না, সমান হয়ে যেতেছে। তাহলে এখানে ঘটনাটা কি ঘটলো? আমরা আমাদের এলিমেন্ট গুলো সব সিরিয়ালেই ছিল, জাস্ট মাঝখানে একটা এলিমেন্ট আমরা স্কিপ করছি। এলিমেন্ট একটা স্কিপ করার ফলে কি হয়েছে? এখানে ম্যাক্সিমাম এলিমেন্ট এবং মিনিমাম এলিমেন্টের যে পার্থক্য, ম্যাক্সিমাম এবং মিনিমাম পার্থক্য, এইটুকু পার্থক্য ছিল এখন পর্যন্ত 4 ছিল। তারপর 8 পর্যন্ত যদি চিন্তা করি 5, 9 পর্যন্ত চিন্তা করলে 6, ম্যাক্স এবং মিনিমামের পার্থক্য এখন হয়ে গেছে 6। তো এখানে আমরা যদি মাঝখানে যত বেশি গ্যাপ দিব, ম্যাক্স এবং মিনিমামের পার্থক্যটা তত বাড়তে থাকবে। আমরা যদি এখানে 9 যদি না নিতাম, 9 কেও যদি স্কিপ করতাম, যদি 10 নিতাম, তাহলে কি এই পার্থক্যটা আরো বেড়ে যেত? পার্থক্যটা তখন আরো বেড়ে যেত, 10 - 3 হতো, -3 হতো। কিন্তু নাম্বার অফ ভিন্ন ভিন্ন এলিমেন্টের সংখ্যা কিন্তু একই আছে, নাম্বার অফ ভিন্ন ভিন্ন এলিমেন্টের সংখ্যা একই আছে। ঠিক আছে, তো আমরা যদি মাঝখানে এরকম স্কিপ করি, কোনো নাম্বারকে স্কিপ করি, তাহলে আমাদের দেখা যাইতেছে এই পাশের অংশটা বড় হয়ে যাইতেছে। আর আমরা যদি একদম সমান সমান নিই, যেমন এখানে দেখছি 3 থেকে 7 পর্যন্ত মাঝখানে একটা নম্বর আমরা স্কিপ করি নাই, তখন আমরা এরকম পাইছি যে আমাদের নাম্বারের ভিন্ন ভিন্ন এলিমেন্ট আছে জাস্ট এক কম থাকতেছে, জাস্ট এক কম থাকতেছে। এক বাড়লেই কিন্তু ম্যাক্স মিনিমামের পার্থক্য এক বাড়লেই কিন্তু সমান সমান হয়ে যেতেছে, আমাদের শর্ত আর মেনে চলতেছে না। তার মানে আমাদের যেই নাম্বার গুলো আমরা নিতেছি, আমাদের অ্যারেতে যে নাম্বার গুলো নিতেছি, ওইটা যদি আমরা সঠিক ভাবে এরকম চিন্তা করি, এখানে মাঝখানে কোনো নাম্বারকে আমরা স্কিপ করতে পারবো না। একটা নাম্বারও যদি আমরা স্কিপ করি, তাহলে আমাদের এই পাশে বাম পাশের ভ্যালুটা এক বেড়ে যেতেছে, বা যতগুলো স্কিপ করছি তত বেড়ে যেতেছে, এবং এই শর্তটা ফলস হয়ে যেতেছে। ঠিক আছে, তার মানে আমাদের বিষয়টা হইলো যে আমাদের আমরা যেই অ্যারেটা নিব, ওই অ্যারেটাকে যদি আমরা গুড রাখতে চাই, তাহলে সবগুলো এলিমেন্ট অবশ্যই কন্টিনিউয়াস হতে হবে, মাঝখানে কোনো এলিমেন্ট স্কিপ করা যাবে না। তো সিরিয়াল মেনটেন করতে হবে, 3 4 5 6 7 এর পরে 8 নিতে পারবো। আর যদি আমি এখানে 10 নিতে চাই, তাহলে 8 9 দুইটাই থাকতে হবে। আর যদি 8 9 নিতে না পারি, তাহলে 10ও নিতে পারবো না। ঠিক আছে, তাহলে আমাদের মূলত আমাদের যে অ্যারেটা ইনপুট দেওয়া থাকবে, ওই অ্যারেতে ম্যাক্সিমাম কতগুলো এরকম সিরিয়ালে কন্টিনিউয়াস এলিমেন্ট আছে, ওই জিনিসটা আমাদের খুঁজে বের করতে হবে। কন্টিনিউয়াস ম্যাক্সিমাম কতগুলো এলিমেন্ট আছে, তো আমাদের ম্যাক্সিমাম যত বেশি সংখ্যক এলিমেন্ট আছে, ওই এলিমেন্ট গুলোকে আমরা অ্যারেতে রেখে দিতে পারবো, কারণ ওই অংশটা গুড। এবং এর বাইরে অবশিষ্ট যে এলিমেন্ট গুলো আছে, ওই এলিমেন্ট গুলোকে রিমুভ করে দিতে হবে। এই কন্টিনিউয়াস এর বাইরে, যেমন এখানে 10 কে রিমুভ করে দিতে হবে, বা এখানে আরো অন্য কোনো এলিমেন্ট যদি থাকতো, ওই এলিমেন্ট গুলোকে রিমুভ করে দিতে হবে। তো মিনিমাম সংখ্যক এলিমেন্ট রিমুভ করার জন্য আমরা যে এলিমেন্ট গুলো রাখবো, ওইটার সংখ্যাটা অবশ্যই বেশি হতে হবে। সেই কারণে লার্জেস্ট কন্টিনিউয়াস সেগমেন্টটা আমাদের বের করতে হবে। আমরা প্রথমত অ্যারেটাকে শর্ট করে নিব, শর্ট করে নিয়ে আমরা লার্জেস্ট কন্টিনিউয়াস যে সেগমেন্ট আছে, ওই সেগমেন্টের লেন্থ আমরা বের করব। তো ওই লেন্থ বের করলে আমরা পেয়ে যাবো যে ওই সেগমেন্ট ব্যতীত আর এলিমেন্ট কতগুলো আছে, ওই সেগমেন্টের বাইরে এলিমেন্ট কতগুলো আছে। ওই সেগমেন্টের বাইরে যে এলিমেন্ট গুলো আছে, ওদের সবাইকে ইরেজ করে দিতে হবে। তাহলে ওই সংখ্যাটা থেকে আমরা পেয়ে যাবো যে আসলে মিনিমাম কতগুলো এলিমেন্টকে রিমুভ করতে হবে। আর প্রত্যেকটা এলিমেন্ট একটা অপারেশন লাগে রিমুভ করতে, তার মানে যতগুলো এলিমেন্ট আমরা রিমুভ করবো ঠিক ততগুলো অপারেশন লাগবে।
আমরা এখানে প্রথমত অ্যারেটা ইনপুট নিয়ে নিছি, নেওয়ার পর এখানে আমরা শর্ট করে নিছি। আমরা দেখছি যে শর্ট করলে আমাদের অ্যান্সারে কোনো ইফেক্ট করতেছে না, এবং শর্ট করার সুবিধা হচ্ছে আমাদের কন্টিগুয়াস সেগমেন্ট কতটুকু আছে এটা আমরা সহজে নিতে পারবো। তো এখানে আমরা ম্যাক্স লেন্থ হিসেবে ইনিশিয়ালি 1 রাখছি, এবং এখানে কাউন্টার রাখছি, এটা হচ্ছে লোকালি একটা সেগমেন্টের লেন্থ সর্বোচ্চ কত হইতেছে এটা কাউন্ট রাখার জন্য। তারপর আমরা ইন্ডেক্স 1 থেকে n-1 পর্যন্ত প্রত্যেকটা ইন্ডেক্সে যাইতেছি, এবং যাওয়ার সময় আমরা চেক করতেছি যে আমার বর্তমান এলিমেন্টটাকে আমরা লাস্ট যে সেগমেন্ট আছে ওই সেগমেন্টের অংশ হিসেবে রাখতে পারবো কিনা, অর্থাৎ লাস্ট সেগমেন্টের সাথে এটা কন্টিনিউয়াস হিসেবে আছে কিনা। তো লাস্ট এলিমেন্টের সাথে বিআই যদি bi-1 এর সমান হয়, অথবা bi-1 এর সাথে 1 যোগ করলে যদি বিআই পাওয়া যায়, তাহলে আমরা লাস্ট সেগমেন্টের অংশ হিসেবে রাখতে পারবো। অর্থাৎ আমাদের সাপোজ নাম্বারটা এরকম আছে, যে আমরা এই পর্যন্ত এরকম কিছু পাইছি, 5 6 6 7 এরকম পাইছি। তো এখন যদি নতুন আরেকটা এলিমেন্ট 7 আসে, তাহলেও এই অংশটা গুড, যদি 8 আসে তাহলেও গুড, তাই না? কারণ 7 আসলে আমরা তো এখানে কোনো নাম্বার স্কিপ করে যাইতেছি না, যে ম্যাক্স মিনিমামের পার্থক্য এবং ডিস্টিং এলিমেন্টের সংখ্যা সেমই থাকতেছে। বা যদি 8ও থাকে, তাহলে ম্যাক্স মিনিমামের পার্থক্য 1 বাড়ছে, একই সাথে ডিস্টিংক্ট এলিমেন্টের সংখ্যাও 1 বাড়ছে, তার মানে সমস্যা নেই। কিন্তু এখানে যদি 9 আসতো বা 10 আসতো তখন সমস্যা হতো। সো আমাদের একটা এই পর্যন্ত এই ইন্ডেক্স পর্যন্ত সাপোজ প্রসেস করে ফেলছি। এখন যদি আমাদের সেম নাম্বার আসে অথবা তার চেয়ে 1 বড় আসে, তাহলে আমাদের কোনো অসুবিধা নেই। তো এই দুইটা কেসের ক্ষেত্রে আমরা এলিমেন্টটাকে নিতে পারবো। তো বিআই যদি bi-1 এর সমান হয়, অথবা bi-1 এর চেয়ে 1 বড় হয়, তাহলে আমরা কাউন্টের ভ্যালু 1 বাড়াইতেছি। আর যদি এই দুইটা বাইরে অন্য কিছু হয়, যদি 2 বড় হয় বা 3 বড় হয়, তখন তো আমরা এই সেগমেন্টটাকে আর কন্টিনিউ করতে পারতেছি না। তো সেক্ষেত্রে আমরা ম্যাক্স কাউন্টারের ভ্যালু এখানে 1 করে দিব, এবং একই সাথে এই পর্যন্ত যে কাউন্টারের ভ্যালুটা পাইছিলাম ওই ভ্যালুটা আমরা ম্যাক্স লেন্থে ম্যাক্স করে রেখে দিব, আপডেট করে যেটা বড় ওইটা আমরা ম্যাক্স লেন্থে রেখে দিতেছি। এবং লুপ শেষ হওয়ার পরে ম্যাক্স লেন্থটা আরেকবার আপডেট করে নিতেছি কাউন্টারের সাথে, কারণ দেখা গেল যে আমাদের যদি সর্বশেষ সেগমেন্টটাই এরকম হয়, তখন তো আর আমাদের এলসির মধ্যে যাইতেছে না। তো এই কারণে লুপ থেকে বের হয়ে এই জিনিসটা আরেকবার করে নিতে হবে। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম ম্যাক্স লেন্থের মধ্যে যে সবচেয়ে বড় কোন সেগমেন্টটা আমরা অ্যারেতে রাখতে পারবো, কোন সেগমেন্টটা সবচেয়ে বড়, কোন সেগমেন্টটা গুড। তো ওইটার যে লেন্থ পাইছি এন থেকে ওই লেন্থটা বাদ দিলেই আমরা পেয়ে যাব যে কতগুলো এলিমেন্ট রিমুভ করতে হবে। তাহলে এন মাইনাস ম্যাক্স লেন্থ থেকে আমরা পেয়ে যেতেছি কতগুলো অপারেশন লাগবে, এবং ওইটাই আমরা প্রিন্ট করে দিব। এখন আমরা এল নম্বর প্রবলেমটা দেখবো। এটা হচ্ছে এলআইএস এর একটা প্রবলেম। প্রবলেমটা করে দেখি। ফর অ্যান ইন্টিজার অ্যারে বি এন্ড এ গিভেন ইন্টিজার কে, ডিফাইন এস অফ বি অ্যাজ ফলোজ, পারফর্ম এক্স্যাক্টলি কে অপারেশন ইন এস অপারেশন। সো আমাদের প্রথমত একটা অ্যারের কথা বলা আছে, বি অ্যারে, এবং একটা ইন্টিজার ভ্যালু কে দেওয়া থাকবে। আর তারপর আমরা কে সংখ্যক অপারেশন করব ওই অ্যারেটার উপর। ইন ইচ অপারেশন, প্রত্যেকটা অপারেশন আমরা কি করবো, কম্পিউট দ্য লেন্থ অফ দি লংগেস্ট স্ট্রিক্টলি ইনক্রিজিং সাবসিকোয়েন্স। আমাদের যে কারেন্ট যে অ্যারেটা আছে ওই অ্যারের লংগেস্ট স্ট্রিক্টলি ইনক্রিজিং সাবসিকোয়েন্স আমরা বের করব। তো ওইটার লেন্থটা মূলত রাখবে alias of the current array b and append this value to the end of b. তো আমরা যে লেন্থটা পাইলাম, alias এর যে লেন্থটা পাইলাম, এই লেন্থটা আমাদের কারেন্ট অ্যারের পিছনে অ্যাপেন্ড করে দিতে বলতেছি। সো কে সংখ্যক অপারেশন হলে কে সংখ্যক বার আমাদের এই alias টা ক্যালকুলেট করে আর লেন্থটা ওই অ্যারের সাথে অ্যাড করে দিতে হবে। Each operation acts on the array obtained from the previous ones. So আমরা সাপোজ দুইটা অপারেশন করছি, তো দুইটা অপারেশন করার পরে কি দুইটা এলিমেন্ট অ্যাড হয়েছে, তারপর 3 নম্বর অপারেশনটা যখন করব, তখন তার জন্য যে এলআইএস ক্যালকুলেট করব, এটার জন্য এই দুই আমরা জাস্ট প্রিভিয়াস অপারেশন যে এরিয়াটা পাইছি ওই এরিয়াটা করি, আমাদের এলআইএস বের করতে হবে, ইনিশিয়াল এরিয়া না। তো আমরা অপারেশন গুলো করার পর যে এরিয়াটা পাইতেছি ওইটার উপরই নেক্সট অপারেশন করতে হবে। After the k operations, S of b is the sum of all elements of the resulting array. তো k সংখ্যক অপারেশন শেষ হওয়ার পর আমরা যে ফাইনাল অ্যারেটা পাইতেছি ওই অ্যারের সবগুলো এলিমেন্টের যোগফল হবে আমাদের অ্যান্সার।
you are given an integer array a of length n and the integer k. So আমাদের n লেন্থের একটা অ্যারে দেওয়া থাকবে এবং একটা ইন্টিজার k দেওয়া থাকবে। for each I from 1 to n compute s of a 1 থেকে i। তার মানে আমাদের প্রিফিক্স অ্যারের কথা বলা হইতেছে i ইন্ডেক্স পর্যন্ত, i তম ইন্ডেক্স পর্যন্ত যে প্রিফিক্স অ্যারেটা, ওই অ্যারেটার জন্য এই এস অফ ভ্যালুটা বের করতে বলতেছে। আমরা এখানে দেখছি যে এস অফ ভ্যালুটা দ্বারা কি বোঝাইতেছে, কে সংখ্যক অপারেশন করতে হইতেছে এখানে। তো where a1 থেকে i denotes the prefix a1 থেকে ai, so আমাদের প্রিফিক্স এটা বোঝাইতেছে is prefix is processed independently, the operations performed while computing s of a1 থেকে i do not affect any other prefix। তো প্রত্যেকটা প্রিফিক্স এর জন্য যে ক্যালকুলেশন এটা আলাদা আলাদা ইন্ডিপেন্ডেন্ট থাকবে। আমাদের n থাকবে 10⁵ পর্যন্ত, k এর ভ্যালু থাকতে পারে 10⁹ পর্যন্ত, এবং অ্যারের এলিমেন্ট গুলো -10⁹ থেকে +10⁹ পর্যন্ত থাকতে পারে। আচ্ছা, আমরা একটা টেস্ট কেস দেখি আসলে ঘটনাটা কি হইতেছে। আমাদের ইনিশিয়ালি অ্যারেটা আছে এরকম। তো এখানে আমাদের প্রত্যেকটা প্রিফিক্স এর জন্য আমাদের আলাদা আলাদা ভাবে ক্যালকুলেট করতে হবে। প্রথম প্রিফিক্স এর যদি চিন্তা করি, প্রথম প্রিফিক্স এরতে অর্থাৎ i ইকুয়াল যদি 1 হয়, তাহলে ওই অ্যারেটাতে শুধুমাত্র আমার একটা এলিমেন্টই আছে 1, একটা এলিমেন্টই আছে। এবং এই অ্যারের উপর এখন আমাদের দুইটা অপারেশন করতে হবে। এখানে কে ভ্যালু আছে 2, তার মানে দুইবার অপারেশন করতে হবে। তো এখন এই অ্যারের এলআইএস কত? এখন আমরা 1 নম্বর অপারেশন করব। 1 নম্বর অপারেশন করার জন্য কি এলআইএস লাগবে, লংগেস্ট ইনক্রিজিং সাবসিকোয়েন্স। তো এলআইএস এখানে জাস্ট একটাই থাকবে। এলআইএস নিলে আমাদের জাস্ট এলিমেন্ট হিসেবে 1ই পাবো এবং এর লেন্থও 1। আমি প্রথম এলিমেন্ট অপারেশনে জাস্ট 1 অ্যাড হবে, আমাদের অ্যারেতে 1 অ্যাড হবে। এখন আমরা দ্বিতীয় অপারেশন করব। দ্বিতীয় অপারেশনের জন্য একইভাবে আমরা এলআইএস আবার ক্যালকুলেট করব। এখন এলআইএস কত? এলআইএস এখনো কিন্তু 1, কারণ আমরা যদি দুইটা নিতে চাই এখানে কিন্তু স্ট্রিক্টলি ইনক্রিজিং হইতেছে না, ইকুয়াল হয়ে যেতেছে। তার মানে এখনো এলআইএস 1 আছে, তার মানে এখনো আবার 1 হবে। তো আমাদের যদি কে ভ্যালু 10 হতো বা 20 হতো, আমাদের প্রত্যেকবারই কিন্তু এলআইএস 1ই থাকবে। তার মানে যতগুলো অপারেশন ঠিক ততগুলো 1 এখানে অ্যাড হবে। আচ্ছা, তো এটা প্রিফিক্স 1 এর জন্য গেল, i ইকুয়াল 1 এর জন্য। i ইকুয়াল 1 এর জন্য আমরা ফাইনালি এই অ্যারেটা পাইলাম এবং এর সাম কত? এর সাম হচ্ছে 3। i ইকুয়াল 2 এর জন্য যদি দেখি, i ইকুয়াল 2 এর জন্য ইনিশিয়ালি আমাদের অ্যারেটা হচ্ছে 1 এবং 3। i ইকুয়াল 2 এর জন্য এইটুকু আমাদের আসবে প্রিফিক্স অ্যারেতে। তো এটার উপর এখন আমরা দুইটা অপারেশন করব। তো প্রথম অপারেশন করার আগে আমরা এখানে এলআইএস কত দেখি। এখানে এলআইএস হবে আমাদের দুইটা এলিমেন্ট, কারণ 1 থেকে 3 বড় আছে। তো 1 3 দুইটাই আমাদের এলআইএস আসতেছে। তাহলে এলআইএস এর লেন্থ কত? 2। তার মানে প্রথম অপারেশনে আমাদের অ্যাড হবে 2। আমাদের অ্যারেতে প্রথম অপারেশনে 2 অ্যাড হলো। এখন দ্বিতীয় অপারেশনে কিভাবে আবার এলআইএস ক্যালকুলেট করব। এখনো এলআইএস যদি আমরা নিই, এখনো আমরা এলআইএস হিসেবে দুইটা এলিমেন্ট নিতে পারবো, 1-এর পরে 3 নিতে পারবো বা 1-এর পরে 2 নিতে পারবো। দুইটার বেশি আমরা নিতে পারবো না। তার মানে এখনো এলআইএস এর লেন্থ 2। তার মানে দ্বিতীয় অপারেশনও 2 অ্যাড হবে। তো এটার ক্ষেত্রেও সেম, যে আমাদের যদি অপারেশন 10টা হোক বা 100টা হোক, আমরা প্রত্যেকবার এলআইএস ক্যালকুলেট করতে গেলে দেখবো যে আমাদের এলআইএস 2ই আসতেছে, 2 এর চেয়ে বড় বা কম আসবে না। তো এখানেও আমাদের এলআইএস বারবার 2 থাকবে। আচ্ছা, তাহলে আমরা দুইটা অপারেশন করে 2 অ্যাড করে নিলাম। এখন আমাদের টোটাল সামটা নিতে হবে। তাহলে 1 3 4, আর এখানে আছে 2 2 4 8। i ইকুয়াল 3 এর জন্য আমাদের ইনিশিয়াল ভ্যালুটা হচ্ছে 1 3 এবং 0। এটার উপরে এখন দুইটা অপারেশন করতে হবে। তো প্রথম অপারেশন করার আগে আমরা এলআইএস বের করে নিই। এখানে এলআইএস কত? এলআইএস হচ্ছে 2। 1-এর পর আমরা 3 নিতে পারবো। এলআইএস 2, তার মানে প্রথম অপারেশনে এখানে 2 অ্যাড হবে। প্রথম অপারেশনে 2 অ্যাড হলো। এখন দ্বিতীয় অপারেশন করবো। দ্বিতীয় অপারেশনের আগে একইভাবে আবার এলআইএস বের করে নিতে হবে। তো এখন এলআইএস বের করলে এখনো কিন্তু 2 আসবে। আমরা 1-এর পরে 3 নিতে পারি বা 1-এর পরে 2 নিতে পারি, অথবা 0-এর পরে 2 নিতে পারি। যেভাবেই নেই না কেন আমাদের এলআইএস 2 আসবে, এলআইএস এর লেন্থ 2 আসবে। তার মানে এখানেও আমাদের 2 অ্যাড হবে। তো দুইটা অপারেশনে দুইটা 2 অ্যাড হয়ে গেছে। এখানেও যদি কেবল আরো বড় হতো, প্রত্যেকবারই 2 অ্যাড হইতো। তাহলে এখন সাম কত পাইলাম? 3 1 4 4 8, 3 8 8। তো প্রথম 3 আমরা i ইকুয়াল 1 এর জন্য, তারপর হচ্ছে i ইকুয়াল 2 এর জন্য 8, i ইকুয়াল 3 এর জন্য 8। তো আমাদের এরকম প্রত্যেকটা প্রিফিক্স এর জন্য এই ভ্যালুটা যেটা পাইলাম,
এই ভ্যালুটা আমাদের প্রিন্ট করতে হবে। আচ্ছা, এখন আমাদের তাহলে এলআইএস লাগতেছে, তো এলআইএসটা আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি? এলআইএস নর্মালি যে আমরা একটা ভেক্টর নিয়ে ওই ভেক্টরের মধ্যে লোয়ার বাউন্ড ইউজ করে এলআইএস যেভাবে নর্মালি ক্যালকুলেট করা যায় ওইটা ইউজ করে আমরা এলআইএস ক্যালকুলেট করে নেব। কিন্তু এখানে সমস্যা হচ্ছে যে আমরা প্রত্যেকটা ইন্ডেক্সের জন্য যে ভিন্ন ভিন্ন অ্যারে তৈরি হইতেছে, তো আমাদের এখানে এন এর ভ্যালু কিন্তু মোটামুটি বড় আছে, 10⁵। তো 10⁵ এর জন্য আমাদের প্রিফিক্স এরও হবে এরকম 10⁵ সংখ্যক। এখন প্রত্যেকটা এরর জন্য যদি আমরা আলাদা আলাদা ভাবে এলআইএস ক্যালকুলেট করতে চাই তাহলে কিন্তু আমাদের অনেক বেশি টাইম লেগে যাবে, এটা টিএলই চলে আসবে। তার মানে আমাদের প্রত্যেকটা অ্যারেকে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা ভাবে এলআইএস ক্যালকুলেট করা যাবে না, বরং এলআইএস ক্যালকুলেট করার সময় আমাদের পুরো প্রসেসটা কমপ্লিট করে ফেলতে হবে। অর্থাৎ আমরা এইটার জন্য যে ক্যালকুলেট করব তখন আমরা 1 নম্বর ইন্ডেক্সের মধ্যে এলআইএস ক্যালকুলেট করব, তারপর দ্বিতীয় এলিমেন্টটা যখন আসবে দ্বিতীয় এলিমেন্ট এলআইএস অ্যাড করব এবং এই ভ্যালুটা আমরা ক্যালকুলেট করে ফেলবো। তারপর তৃতীয় এলিমেন্টে এলআইএস অ্যাড করব এবং এই ভ্যালুটা আমরা ক্যালকুলেট করে ফেলবো। তো এলআইএস টা বিল্ড করার সাথে সাথেই আমাদের এই অ্যান্সারটাও বের করে নিতে হবে, তো সেপারেট করা যাবে না বিষয়টা। আচ্ছা, আর এখানে তাহলে আমাদের এই যে ভ্যালু গুলো অ্যাড হইতেছে, কে ভ্যালু তো এখানে অনেক বড়, আমরা কে ভ্যালু 10⁹ পর্যন্ত হইতে পারে। তার মানে আমরা অ্যাকচুয়ালি কিন্তু আমরা এলিমেন্ট গুলোকে এখানে অ্যাপেন্ড করতে পারবো না, এখানে যেমন দুইবার অ্যাড করছি, সো কে সংখ্যক আমরা অ্যাকচুয়ালি অ্যাপেন্ড করতে পারবো না। আমাদের বড় এখানে এমন একটা ফর্মুলা বা জেনারেল একটা ফর্মুলা বের করতে হবে যেন অ্যাকচুয়ালি ভ্যালু গুলো অ্যাড না করেও আমরা টোটাল সামটা বের করে নিতে পারি। তার জন্য আমাদের আগে বুঝতে হবে যে আমাদের সবসময় আসলে এই ভ্যালুটা কত অ্যাড হবে, আমাদের যে এলআইএস ভ্যালু ওইটা কি বারবার অ্যাড হইতেছে কিনা। আমরা যদি এটার ক্ষেত্রে বারবার ওই এলআইএস ভ্যালুটাই অ্যাড হইতেছে, কিন্তু আমরা যদি অন্য একটা অ্যারে দেখি, আহ যদি এটা এরকম হয় যে -2 আছে, তারপর আছে 0, তারপর 1, তো আমাদের যদি এরকম হয় তাহলে এটার এলআইএস কত? এটার এলআইএস কিন্তু 3। আমাদের এখানে তিনটা এলিমেন্টই নিতে পারবে এলআইএস, -2 থেকে 0 বড়, 0 থেকে 1 বড়, তিনটা এলিমেন্ট আমরা নিতে পারতেছি এবং এটার জন্য এলআইএস এর লেন্থ আসতেছে কত? 3। এলআইএস এর লেন্থ আসতেছে 3। তো এখন আমরা যদি এটার উপর একটা অপারেশন করি তার মানে কি এখানে 3 অ্যাড হবে, আমাদের অ্যারেতে 3 অ্যাড হলো। 3 অ্যাড হওয়ার পরে এখন যদি এলআইএস ক্যালকুলেট করতে চাই তাহলে এলআইএস কত আসবে? এখন কিন্তু এলআইএস এর লেন্থ আসবে 4। এটার ক্ষেত্রে আমরা দেখছি সেম এলআইএসই বারবার আসতেছিল, কিন্তু এখানে কিন্তু সেম আসতেছে না। এই পর্যন্ত আমরা 3 পাইছি, এখন 3 এড করার পর এখন একের চেয়ে যেহেতু 3 বড়, এখন লেন্থ হয়ে গেছে 4, এলআইএস হয়ে গেছে 4। এখন যদি আরেকটা অপারেশন করতে চাই তার মানে 4 অ্যাড হবে, 4 আবার 3 এর চেয়ে বড়, তার মানে এখন আবার এলআইএস হয়ে গেছে কত? 5। তার মানে 4 এর পরে এখন হবে 5। আবার যদি এলআইএস ক্যালকুলেট করতে যাই তাহলে আসবে 6। তার মানে এখন আমাদের এলিমেন্ট গুলো বারবার এক এক করে বাড়তে থাকবে। ঠিক আছে, এখন আমাদের এলিমেন্ট গুলা প্রত্যেকবার এক এক করে বাড়তেছে, সো এটা এর উপর ভিত্তি করে কখনো দেখা যাবে যে সেম এলআইএস প্রত্যেকবার অ্যাড হইতেছে, আবার কখনো দেখা যাবে এলআইএস এক এক করে বাড়তেছে। তাহলে এলআইএস টা কখন বাড়তেছে আর কখন সেম থাকতেছে? এলআইএস টা আসলে তখনই বাড়তেছে যখন আমরা দেখবো যে আমাদের এলআইএস এর যে লাস্ট এলিমেন্টের চেয়ে যদি বর্তমান এলআইএস এর লেন্থ বড় হয়ে যায়, আমাদের এলআইএস এর যে লাস্ট এলিমেন্ট এটার চেয়ে যদি এলআইএস এর লেন্থ বড় হয়ে যায়, তাহলে আমরা ওই লেন্থটা যখন আমরা অ্যাড করব তখন এটা যেহেতু লাস্ট এলিমেন্টের চেয়ে বড়, তার মানে এলআইএস এর লেন্থ আরো বেড়ে যাইতেছে, বেড়ে তখন 3 ছিল এখন 4 হয়ে গেল। তারপর এটার পরে তাহলে আবার 4 অ্যাড হবে, তখন 4 অ্যাড করলে তখন আবার লেন্থ হয়ে যাবে 5, 5 অ্যাড করলে তখন আবার লেন্থ হয়ে যাবে 6। তার মানে আমাদের ইনিশিয়াল যে অ্যারের যে এলআইএস টা পাইছি ওই এলআইএস এর লাস্ট এলিমেন্টের চেয়ে যদি এলআইএস এর লেন্থ বড় হয়ে যায় তখন এটা হয়ে যায় ইনক্রিজিং, তখন আমাদের অ্যাড করা এলিমেন্ট গুলো ইনক্রিজিং হতে থাকে। তাহলে এটা কখন হইতেছে? যে যদি এলআইএস এর লাস্ট এলিমেন্টের যদি লাস্ট এলিমেন্টের চেয়ে যদি এলআইএস এর লেন্থটা বড় হয়, লেন্থ যদি বড় হয় তখন এটা এরকম হইতেছে। আর এই কেসটা কখন হইতেছে? এই কেসটা হইতেছে যদি এলআইএস এর লাস্ট এলিমেন্টের চেয়ে এলআইএস এর লেন্থটা ছোট বা সমান হয়। তো লেন্থ যদি লাস্ট এলিমেন্টের সমান বা ছোট হয় তখন আমাদের এটা সেম থাকতেছে, আর যদি লেন্থ বড় হয়ে যায়
তখন আমাদের এটা ইনক্রিজিং হইতেছে। তো তাহলে আমাদের এখানে দুইটা কেস আসতেছে। তো দুইটা কেসে আমাদের ভ্যালুটা সাম, আমাদের তো মূলত লাগবে সাম, আমাদের অ্যারেটা তো বিল্ড করার দরকার নেই এবং বিল্ড করতে পারবো না, কে এর ভ্যালু যেহেতু অনেক বড়। তাহলে আমরা সামটা এখানে কিভাবে পাবো? তো সামটা পাওয়ার জন্য আমরা ইনিশিয়াল যে অ্যারেটা আছে, এই ইনিশিয়াল অ্যারের সামটা তো আমাদের একটা আছে, যে আমাদের এখানে ইনিশিয়াল অ্যারে কতটুকু, এইটুকু হচ্ছে ইনিশিয়াল অ্যারে। সেই ইনিশিয়াল অ্যারের সামটা তো আমরা নর্মালি যোগ করে নিতে পারবো। আর তারপরে আমাদের যে ভ্যালুটা অ্যাড হইতেছে, এই ভ্যালুটা কি বারবার সেম ভ্যালু অ্যাড হইতেছে, এবং এটা হচ্ছে কত, এলআইএস এর লেন্থ, এলআইএস এর লেন্থটাই তো বারবার অ্যাড হইতেছে। তার মানে এই কেসের ক্ষেত্রে আমাদের অ্যান্সারটা কত হইতেছে, অ্যান্সার এটা হইতেছে ইনিশিয়াল যে সাম পাইছি তার পাশাপাশি এলআইএস এর লেন্থটা কতবার অ্যাড হইতেছে, কে সংখ্যক বার, আমরা কে সংখ্যক অপারেশন করব, তার মানে কে সংখ্যক বার অ্যাড হইতেছে, তাহলে কে ইন্টু এলআইএস এর লেন্থ, তাই না? ইনিশিয়াল সামটা নিলাম, তার সাথে এলআইএস এর যে লেন্থটা এটা কে সংখ্যক বার অ্যাড হয়েছে, সো কে ইন্টু এলআইএস ডট লেন্থ। আর এই কেসটার ক্ষেত্রে কি হইতেছে, এই কেসেও অ্যান্সার ইনিশিয়াল সামটা আসতেছে, ইনিশিয়াল কত ছিল, এইটুকু ছিল, তো ইনিশিয়াল সামটা আমরা পাইলাম, এবং তারপরে 3 থেকে শুরু করে নাম্বারগুলো বারবার অ্যাড হইতেছে। তার মানে এই কেসের ক্ষেত্রেও অ্যান্সার ইনিশিয়ালি সাম ছিল, তার পাশাপাশি আমাদের এই অংশটা অ্যাড হয়েছে। তো এই অংশটাকে আমরা কিভাবে লিখবো, এই অংশটাকে, তাহলে এই অংশটা যদি এখানে লিখি, এটাকে আমরা আরেকটু সিম্পলিফাই করার চেষ্টা করি, 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে? তো এটাকে আমরা তাহলে কিভাবে লিখতে পারি, এখান থেকে যদি আমরা 1 2 3 4 এভাবে যদি আলাদা করে ফেলি, এখানে 1 নিলাম, এখানে 2, এখানে 3 4 5 6 7 8, তাহলে প্রত্যেকটা নাম্বারে কিন্তু 2 বেশি থাকতেছে, প্রত্যেকটা নাম্বারে আমরা 2 কম করে নিছি। তো এখানে 3 নেওয়ার কথা ছিল 1 নিছি, এখানে 4 নেওয়ার কথা ছিল 2 নিছি, 5 নেওয়ার কথা ছিল 3 নিছি, প্রত্যেকটা নাম্বারে আমরা 2 কম নিছি। এখন এই জায়গাতে নাম্বার অফ এলিমেন্ট কতগুলো, কে সংখ্যক নাম্বার আছে, এখানে কে সংখ্যক নাম্বার আছে, আচ্ছা এখানে আমরা 2 না, এখানে আমরা প্রত্যেকটা নাম্বার থেকে 3 বাদ রাখি, প্রত্যেকটা নাম্বার থেকে 3 বাদ রাখবো। 3 বাদ রাখলে আমাদের হিসাব করতে আর একটু সুবিধা হবে। আচ্ছা প্রত্যেকটা নাম্বার থেকে 3 বাদ রাখলে আমাদের নাম্বার সিকোয়েন্সটা এই জায়গাতে আসতেছে এরকম, এখানে 0, এখানে 1 2 3, সো এই দুইটা অংশ আমরা যদি যোগ করি তাহলে মূলত উপরের অংশটা পেয়ে যাবো। তো এই উপরের যে অংশটা, এই অংশটার যোগফলটা আমরা n ইন্টু n প্লাস 1/2 এর যে ফর্মুলা আছে ওইটা দিয়ে আমরা বের করে নিতে পারবো। আর নিচের যে অংশটা আছে এখানে যেহেতু সবগুলো সেম এলিমেন্ট এবং কে সংখ্যক এলিমেন্ট, তাহলে কে ইন্টু এই প্রথম ভ্যালুটা কি, এলআইএস এর লেন্থ, কে ইন্টু এলআইএস এর লেন্থ, তাহলে নিচের অংশটা পাইতেছি কি, কে ইন্টু এলআইএস ডট লেন্থ, সো এটার মতোই কে ইন্টু এলআইএস ডট লেন্থ, কে ইন্টু এলআইএস ডট লেন্থ। আর এখানে উপরের অংশ কিছু একটা অংশ, এই অংশটা n ইন্টু n প্লাস 1/2 এর ফর্মুলা ব্যবহার করে করতে হবে। তো এখানে এলিমেন্টের সংখ্যা কয়টা, এলিমেন্টের সংখ্যা 8টা, কিন্তু এখানে 0 থেকে শুরু হয়েছে। তো আমরা আমাদের যে ফর্মুলা ওটা মূলত 1 থেকে শুরু করে হিসাব করা হয়। তো 1 থেকে শুরু করলে আমাদের এলিমেন্ট হচ্ছে কয়টা, 7টা, তার মানে কে মাইনাস 1 সংখ্যক এলিমেন্ট। তো কে মাইনাস 1 সংখ্যক এলিমেন্ট, 1 থেকে কে মাইনাস 1 পর্যন্ত যদি আমরা নাম্বারগুলো যোগ করি তাহলে কি হবে, n ইন্টু n প্লাস 1/2, তো তাহলে n এর ভ্যালু হচ্ছে এখানে কে মাইনাস 1, আর n প্লাস 1 এর ভ্যালু কত হবে, কে, n ইন্টু n প্লাস 1/2। তাহলে এই জায়গাতে আমরা পেয়ে গেলাম এই উপরের অংশটার যোগফল। তো আমরা যদি এই দুইটা অংশ যোগ করে ফেলি, তার সাথে ইনিশিয়াল সামটা যোগ করি, তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে যেতেছি। তার মানে আমাদের অ্যাকচুয়ালি আর অ্যারেটা বিল্ড করা লাগতেছে না, আমাদের এই পুরো অ্যান্সারটা পাওয়ার জন্য কি লাগতেছে, আমাদের বর্তমান ইন্ডেক্স মতো সাম প্রিফিক্স সামটা লাগতেছে, কে এর ভ্যালুটা লাগতেছে, কে এর ভ্যালু তো ইনপুটেই দেওয়া থাকবে, বর্তমান এলিমেন্ট পর্যন্ত এলআইএস যেটা এলআইএস এর লেন্থ, ওই এলআইএস এর লেন্থটা লাগতেছে। তাহলে আমরা অ্যারেটাকে যখন প্রসেস করবো শুরু থেকে আমরা আস্তে আস্তে একটা একটা করে এলিমেন্ট নিব, নিয়ে এলআইএস এ অ্যাড করব, এবং অ্যাড করার সময় আমরা এই জিনিসগুলো চেক করে নিব যে লাস্ট এলিমেন্টের চেয়ে এলআইএস এর লেন্থ বড় হয়ে গেল কিনা।
নাকি লাস্ট এলিমেন্ট এলএস এলিমেন্ট এসে এটা গ্রেটার দেন ইকুয়াল থাকতেছে নাকি লেস দেন হয়ে যেতেছে। তো এই দুইটার মাধ্যমে প্রথমত আমরা কেসটা আলাদা করে ফেলবো। আলাদা করার পর এই ফর্মুলা অনুসারে আমরা অ্যান্সারটা বের করে নিব। বের করে তারপরে আবার নেক্সট প্রিফিক্স অ্যারের জন্য যেটা হবে, প্রত্যেকবার প্রিফিক্স অ্যারেতে আমরা নতুন নতুন করে একটা একটা এলিমেন্ট অ্যাড করতেছি এবং ওইভাবে আমরা এখানে অ্যান্সারটা তৈরি করে নিতেছি। ঠিক আছে। তো কনফিউশন থাকলে বলবেন। তো আমরা এখানে প্রথমত ইনপুটটা নিয়ে নিছি। ইনপুট নিয়ে নিছি, তারপরে এখানে আমরা একটা প্রিফিক্স সাম নিতেছি, যেটা আমাদের এখানে লাগতেছে বারবার। এই যে প্রিফিক্স সাম, যে বর্তমান ইন্ডেক্স পর্যন্ত সামটা কত, এর ইনিশিয়াল সাম, ইনিশিয়াল যে প্রিফিক্স সামটা এই ইন্ডেক্স পর্যন্ত এটা। তো এটার জন্য আমরা এখানে প্রিফিক্স সাম রাখছি। আর এই জায়গাতে আমরা একটা ভেক্টর নিছি, যেখানে আমরা এলআইএস টা রাখবো। যে এলআইএস এর এলিমেন্ট গুলো এখানে থাকবে। এলআইএস এর ওই আমাদের লংগেস্ট ইনক্রিজিং যে সাবসিকোয়েন্সের এলিমেন্ট গুলো এখানে থাকবে। তাহলে ওইখান থেকে লাস্ট এলিমেন্টটা আমরা নিতে পারবো এবং এই ভেক্টরের সাইজ থেকে বুঝতে পারবো এলআইএস এর লেন্থ কত। আচ্ছা, তারপর আমরা প্রত্যেকটা এলিমেন্টে যাব। প্রত্যেকটা এলিমেন্টে যাওয়ার পর ওই এলিমেন্টটাকে আমরা এলআইএস এ আপডেট করে নিব। তো এলআইএস বিল্ড করা নর্মালি যেভাবে বিল্ড করে ওইভাবে এখানে করা হয়েছে, যে আমরা লোয়ার বাউন্ড দিয়ে প্রথমে এলআইএস এর মধ্যে দেখছি যে ওই এলিমেন্টটা প্রেজেন্ট কিনা। যদি ওই এলিমেন্টটা না থাকে তাহলে ওই এলিমেন্টে এলআইএস এ নতুন করে পুশব্যাক করে দিছি, আর যদি থাকে তাহলে যে ইন্ডেক্সে আছে ওই ইন্ডেক্সে ভ্যালুটা বর্তমান ভ্যালু দ্বারা রিপ্লেস করে দিছি। সেভাবে আমরা এলআইএস টা বিল্ড করতেছি। তাহলে আমাদের আইটেমে এলিমেন্ট এখন এলআইএস অ্যাড হয়ে গেছে। অ্যাড হয়ে যাওয়ার পর এখন আমাদের ওই কন্ডিশনটা চেক করতে হবে। তো কন্ডিশন চেক করার জন্য আমাদের লেন্থটা লাগবে, এলআইএস এর লেন্থ। এলআইএস এর লেন্থটা এখানে নিয়ে নিলাম। তারপর আমাদের প্রিফিক্স সামটা লাগতেছে অ্যান্সার বের করার জন্য। তাহলে প্রিফিক্স সামে আমাদের বর্তমানে এলিমেন্টটাকে অ্যাড করে নিলাম। তো অ্যান্সারে আমরা প্রিফিক্স সামটা অ্যাড করে নিছি। আমাদের প্রিফিক্স সাম কিন্তু এখানে দুই জায়গাতেই লাগছে, এখানেও প্রিফিক্স সাম অ্যাড করতে হয়েছে, এখানেও প্রিফিক্স সাম অ্যাড করতে হয়েছে। তো অ্যান্সার প্রথমত প্রিফিক্স সামটা অ্যাড করে নিছি। প্রিফিক্স সাম অ্যাড করার পর এখন আমরা কন্ডিশন দিয়ে আমরা দুইটা কেস আলাদা করছি। আমাদের এখানে দুইটা কেস ছিল, একটা হচ্ছে এটা আর একটা এটা। তো এই কেসটার মাধ্যমে আমরা চেক করতেছি যে লাস্ট এলিমেন্টটা লেন্থের চেয়ে ছোট হয়ে গেছে কিনা। যদি আমাদের এলআইএস যে ভেক্টর আছে এটা লাস্ট এলিমেন্ট যদি লেন্থের চেয়ে ছোট থাকে, লাস্ট এলিমেন্ট যদি লেন্থের চেয়ে ছোট থাকে তাহলে আমাদের এই ফর্মুলা অনুসারে অ্যান্সার বের করতে হবে। তাহলে সাম তো আগেই যোগ করা হয়েছে, এখন জাস্ট এইটুকু যোগ করতে হবে। তাহলে এখানে আমরা লেন্থ ইন্টু কে এবং কে ইন্টু কে মাইনাস 1/2, তো এই দুইটা জিনিস যোগ করলে আমরা অ্যান্সার অ্যাড করে নিতেছি। আর যদি এই কেসে না হয়ে উপরের কেসটাতে হয়, এই কেসটাতে হয়, তাহলে কি আমরা সাম অলরেডি যোগ করে রাখছি, তার মানে কে ইন্টু লেন্থ, কে ইন্টু লেন্থ জাস্ট যোগ হবে। তাহলে কে ইন্টু লেন্থটা আমরা অ্যান্সারে অ্যাড করে নিছি। তাহলে এটা করার জন্য আমাদের আইতম ইন্ডেক্স পর্যন্ত যে এলআইএস টা বিল হয়েছে ওইটার জন্য আমরা অ্যান্সারটা পেয়েছি। তাহলে আইতম প্রিফিক্স এর জন্য অ্যান্সারটা আমরা এখানে প্রিন্ট করে দিব। তো এইভাবে প্রত্যেকটা এলিমেন্টই যখন আমরা প্রসেস করতেছি সাথে সাথে ওই এলিমেন্টের জন্য যে প্রিফিক্স এরটা ওই প্রিফিক্স এর অ্যান্সারটা আমরা প্রিন্ট করে নিতেছি। এবং ফাইনালি ওই টেস্ট কেসের পরে আমরা জাস্ট একটা নিউ লাইন অ্যাড করে দিতেছি। আচ্ছা, এখন আমরা ডি নম্বরটা দেখবো। ডি নম্বর হচ্ছে একটা ইন্টারেক্টিভ প্রবলেম। ইন্টারেক্টিভ প্রবলেম মানে কি? ইন্টারেক্টিভ হচ্ছে অনেকেই জানেন যে আমরা আমাদের যে অনলাইন জাহাজ আছে ওকে আমরা কোয়েরি করতে পারবো, আমরা কিছু কোশ্চেন করতে পারবো এবং ওই কোশ্চেনের অ্যান্সার আমাদের দিবে, এবং এই কোশ্চেন অ্যান্সার গুলোর উপর ভিত্তি করে আমরা ফাইনাল আউটপুট আমরা জেনারেট করব। এবং ইন্টারেক্টিভে সাধারণত এই কোয়েরির একটা লিমিটেশন দেওয়া থাকে যে আমরা সর্বোচ্চ এতগুলো কোশ্চেন করতে পারবো। আচ্ছা, আমরা এই প্রবলেমটা পরে দেখি কি বলছে। দেয়ার আর টু হিডেন ইন্টিজার্স এ এন্ড বি স্যাটিসফাইং 0 থেকে 2 টু দি পাওয়ার 60। 0 থেকে 2 টু দি পাওয়ার 60 এর মধ্যে দুইটা এলিমেন্ট হিডেন অবস্থায় আছে, দুইটা ইন্টিজার নাম্বার হিডেন অবস্থায় আছে। ইউ মে আস্ক কোয়েরিজ টু লার্ন অ্যাবাউট দি টু হিডেন ইন্টিজার্স। তো আমরা কোয়েরি করে ওই দুইটা নাম্বারকে মূলত বের করতে হবে। ইন ওয়ান কোয়েরি ইউ চুজ টু ইন্টিজার্স এম এন্ড বি। তো আমরা দুইটা ইন্টিজার সিলেক্ট করতে পারবো। A hidden integer x satisfies the query if x and m equal b. So x এবং m কে যদি এন্ড করি, এন্ড অপারেশন করলে যদি b পাওয়া যায়, তাহলে ওই হিডেন নাম্বারটা আমাদের
এই কোয়েরিটাকে স্যাটিসফাই করতেছে। দ্য রেসপন্স ইজ দ্য নাম্বার অফ the two hidden integers that satisfy the query taken modulo 2। তো আমাদের যদি দুইটা নাম্বারই যদি কোয়েরিটাকে স্যাটিসফাই করে তাহলে টোটাল হচ্ছে 2, এটাকে আমরা 2 দ্বারা মড করলে পাবো 0। আর যদি দুইটার মধ্যে যে কোনো একটা নাম্বার স্যাটিসফাই করে তাহলে টোটাল 1, সেক্ষেত্রে এটাকে 2 দ্বারা মড করলে 1ই পাবো। তার মানে আমাদের রেসপন্স 0 আসবে অথবা 1 আসবে। 0 আসতেছে কখন? যখন দুইটা নাম্বারই স্যাটিসফাই করতেছে অথবা দুইটা নাম্বারই স্যাটিসফাই করতেছে না। দুইটা নাম্বার কেউই যদি স্যাটিসফাই না করে তাহলেও 0 আসবে, আবার দুইটা নাম্বারই যদি স্যাটিসফাই করে তাহলেও 0 আসবে। আর যদি দুইটার মধ্যে যে কোনো একটা নাম্বার স্যাটিসফাই করে তখন 1 আসবে। যেমন আমরা একটা কেস যদি দেখি, আমরা একটা বাইনারি রিপ্রেজেন্টেশন নিই। একটা নাম্বার মনে করি এরকম আছে, আর আরেকটা নাম্বার আছে এরকম। তো উপরেরটা ধরলাম এ, নিচেরটা হচ্ছে বি। এখন আমরা এম এবং বি পাঠাবো। এম এবং বি পাঠাবো, তো এম ইকুয়াল ধরি যে আমরা এটা পাঠাইলাম 0011, 0011 পাঠাইলাম। তাহলে এম এর সাথে এটা যদি আমরা এন্ড করি, এ কে যদি এন্ড করি, এ কে এন্ড করলে আমরা কি পাবো? এম এর সাথে এ কে এন্ড করলে পাবো 11। এর জন্য আমরা পাইতেছি 11, আর বি এর সাথে এন্ড করলে হইতেছে 10। বি এর সাথে আসতেছে 10। দুইটা নাম্বার কি সমান? দুইটা নাম্বার সমান হলে তখন আমরা বি হিসাবে যেটা আপাতত ধরে নিই যে এম এবং বি সমান, তো বি হিসাবেও আমরা ধরে নিলাম যে এটাই আছে। কারণ আমাদের যেহেতু এম অন্য একটা নাম্বারের সাথে এন্ড করতেছি, এম অন্য একটা নাম্বারের সাথে এন্ড করতেছি, তো বি এটার চেয়ে বড় হতে পারে না, বি এটার চেয়ে ছোট হতে পারে বা সমান হতে পারে, তো ধরে নিলাম যে সমান। একটা নাম্বার এরকম আসতেছে, আরেকটা নাম্বার এরকম আসতেছে, তো বি যদি এটা সমান হয় তাহলে কি দুইটা স্যাটিসফাই করতেছে? শুধুমাত্র প্রথমটাই কিন্তু স্যাটিসফাই করতেছে। যেহেতু একটা নাম্বার স্যাটিসফাই করতেছে তার মানে এখান থেকে আমাদের রেসপন্স আসবে 1। রেসপন্স আসবে 1। তো আমরা যদি এই এম বি এর জন্য কোয়েরি করি তাহলে রেসপন্স আসবে 1। আর যদি বিও যদি এখানে 1 থাকতো তখন কি হইতো? তখন দুইটা রেসপন্সই এই জিনিসটা পাওয়া যেত যেটা এম এর সমান, এম এবং বি সমান। তো সেক্ষেত্রে কিন্তু দুইটা রেসপন্সই যেহেতু আমাদের স্যাটিসফাই করতেছে, এবং ওই দুইটা যদি আমরা 0 দ্বারা মড করি, সরি 2 দ্বারা মড করি তাহলে 0 হয়ে যায়, তার মানে সেক্ষেত্রে আমাদের রেসপন্স আসবে 0। আরেকটা কেস হতে পারে কি, যে কেউই স্যাটিসফাই করতেছে না। আমরা একটা দেখলাম যে একটা এলিমেন্ট স্যাটিসফাই করছে, আরেকটাতে দেখলাম দুইটাই স্যাটিসফাই করছে। এখন যদি এরকম হয় যে কেউই স্যাটিসফাই করতেছে না, দেখো যে এখানে এই জায়গাতে 0 আছে, এম এর ভ্যালু 0 আছে, তাহলে এখন আচ্ছা এম এর ভ্যালু 0 না, আমাদের দুইটা কেউ স্যাটিসফাই করবে না। আচ্ছা, তো এরকম যদি থাকে তাহলে প্রথমটাতে কি আসবে? প্রথমটাতে আসবে 10, প্রথমটাতে আসতেছে 10, এটার সাথে এটা এন্ড করলে 10 আসবে। আর বি এর সাথে আসবে কত? 01 আসবে। বি এর সাথে আসতেছে 01। দুইটার কোনোটাই কিন্তু এই এম এবং বি যেহেতু সমান, দুইটার কোনোটাই এ বি এর সমান না, তার মানে দুইটার কেউই স্যাটিসফাই করতেছে না। তো কেউ যদি স্যাটিসফাই না করে তাহলেও রেসপন্স আসবে 0। তো আমাদের মূলত কোয়েরি গুলো এরকম, যে আমাদের যে কোনো একটা নাম্বার পাঠাবো, পাঠানোর পর এটা যদি আমাদের দুইটাই স্যাটিসফাই করে বা দুইটাই স্যাটিসফাই না করে তাহলে 0 রেসপন্স দিবে। আর যদি যে কোনো একটা স্যাটিসফাই করে তখন 1 রেসপন্স দিবে।
আচ্ছা, তো এরকম করে আমরা কতগুলো করতে পারবো? আমাদের টাস্ক হচ্ছে ডিটারমাইন both অফ দি হিডেন ইন্টিজার্স a and b ইউজিং at most 125 কোয়েরি। 125টা, সর্বোচ্চ 125টা কোয়েরির মাধ্যমে আমাদের এ এবং বি কে খুঁজে বের করতে হবে। আচ্ছা, তার মানে 125টা কোয়েরি করতে পারতেছি। এখানে আমাদের বিট সংখ্যা থাকতেছে প্রায় 60টা পর্যন্ত, 2 to the 60 পর্যন্ত। যেহেতু তার মানে আমরা যদি বাইনারিতে চিন্তা করি, প্রত্যেকটা বিটের জন্য আমরা সর্বোচ্চ 2টা করে অপারেশন করতে পারবো এভারেজ। 2টার চেয়ে সামান্য একটু বেশি, 5টা আরো, 5টার মতো এক্সট্রা কোয়েরি থাকবে। তো মোটামুটি ধরা যায় যে 2টা কোয়েরি করতে পারবো প্রত্যেকটা বিটের জন্য। আচ্ছা, তাহলে এটার জন্য আমরা কি করতে পারি? এটার জন্য প্রথমত আমরা একটা কাজ করবো। আমাদের যে অ্যাপ্রোচ ছিল এটা হচ্ছে যে প্রথমত এম এবং বি দুইটাই সেম নিয়ে নিতেছি। সেম নিয়ে নিলে আমাদের কাজটা সহজ হয়ে যেতেছে। এম এবং বি দুইটাই সমান, তার মানে আমরা জাস্ট এম এর সাথে এটা এন্ড করে দেখবো যে ওইটা সেম বিল আসতেছে কিনা। আচ্ছা, এখন আমাদের এ এবং বি প্রত্যেকটা বিটের মধ্যে আমরা যাব, গিয়ে দেখবো যে ওই বিটটা 2টা নাম্বারই সমান আছে কিনা। অর্থাৎ প্রত্যেকটা বিটের জন্য আমরা ইন্ডিভিজুয়ালি একটা একটা করে ম্যাপ তৈরি করতেছি যে ওই বিটটা কি 2টা নাম্বারই সমান নাকি ভিন্ন। তো 2টা নাম্বারে যদি সমান থাকে তাহলে আমাদের রেসপন্স আসবে 0। যদি 2টা নাম্বারে ভিন্ন এলিমেন্ট থাকে তাহলে রেসপন্স আসবে 1। আমরা স্পেসিফিক্যালি জানি না কোন নাম্বারে কোন বিটটা 1, যদি একটা 1 রেসপন্স আসে, কিন্তু এটা জানি যে যে কোনো একটা নাম্বারে 1 আছে। অর্থাৎ আমাদের যদি একটা নাম্বারটা এরকমই থাকে তাহলে আমরা প্রথমত প্রত্যেকটা বিটের জন্য আমরা একটা ভ্যালু বের করতেছি যেটা রিপ্রেজেন্ট করবে 2টা নাম্বারই সেম কিনা। তো আমরা যদি প্রথমত এটাকে 1000 দ্বারা যদি আমরা কোয়েরি করি তাহলে এটা কি রিটার্ন করবে? এইগুলো তো জিরো, জিরো গুলো এগুলোর জন্য তো সব সেমই থাকবে। তার মানে আমাদের জাস্ট এই বিটটা চেক করবে, তো এই বিটটা কি দুইটাই সেম কিনা। তো এখানে যেহেতু এবি দুইটাই সেম, তার মানে এই জায়গাতে থাকবে কি জিরো, জিরো রেসপন্স আসবে। তারপর আমরা এই বিটটা যদি চেক করি, এই বিটের জন্য যদি আমরা রিকোয়েস্ট কোয়েরি করি, এখন এই বিট দুইটা কিন্তু ভিন্ন, তার মানে এখান থেকে আমাদের কোয়েরি আসবে 1, এখান থেকে কোয়েরি আসবে 1। তো এই জায়গাতে আমরা এটা জানি না যে এই 1টা বি তে আছে নাকি জিরো এ তে আছে, কিন্তু আমরা এটা জানি যে দুইটা বিট সমান না এবং এর মধ্যে যে কোনো একটাতে 1 আছে একটাতে 0 আছে। আচ্ছা, তারপরের বিটটা যদি দেখি, এই বিটটার ক্ষেত্রেও সেম, এখানেও 1 রেসপন্স দিবে। যদি একটাতে 1 আছে একটাতে 0 আছে, তার মানে এখান থেকেও 1 রেসপন্স আসবে। আর সর্বশেষ বিটের ক্ষেত্রে, এটার ক্ষেত্রেও আমাদের 1 রেসপন্স দিবে। আচ্ছা, আরেকটু বড় করে নিই, এটাকে ধরে নিই যে দুইটাই সমান আছে। তাহলে এটার ক্ষেত্রে আসবে 0, এটার ক্ষেত্রে আসবে 1। তাহলে এখানে 0 1, আমাদের রেসপন্সটা এরকম আসবে। তাহলে এই রেসপন্সটা তৈরি করার জন্য আমাদের টোটাল কোয়েরি কতগুলো লাগবে? প্রত্যেকটা বিটের জন্য, যেহেতু আমরা করতেছি প্রত্যেকটা বিটের জন্য একটা একটা কোয়েরি লাগতেছে, তা আমি আমাদের 60টা বিটের জন্য 60টা কোয়েরি এখানে চলে গেছে। তো প্রত্যেকটা বিটে কি করছি, জাস্ট ওই বিট বরাবর আমরা আমরা যেই যেই এম দিয়ে কোয়েরি চালাবো, ওই এম এর ওই বিটটাকে 1 রেখে বাকি সবগুলোকে 0 করে দিতেছি। তাহলে এই নাম্বারটা এদের সাথে এন্ড করে আমাদের বলতেছে 2টা নাম্বারই ওই বিটে 1 বা 0 কিনা, নাকি একটাতে 1 আর একটাতে 0। তো এটা রেসপন্সের ভিত্তিতে আমরা এরকম একটা বাইনারি স্ট্রিং বা অ্যারে তৈরি করলাম। তাহলে এখন আমরা জানি যে প্রত্যেকটা বিটে 2টা নাম্বারই সেম আছে কিনা। আচ্ছা, তো এখন শুরু থেকে এই পর্যন্ত আমাদের সেম। এই জায়গাতে আমরা এসে প্রথম ভিন্ন ডিজিট পাইছি, এই জায়গাতে এসে প্রথম ভিন্ন বিট পাইছি। তার মানে আমাদের নাম্বার দুইটা যেই এমএসবি তে ভিন্ন হয়েছে, নাম্বার দুইটা যেই মোট সিগনিফিকেন্ট বিটে ভিন্ন হয়েছে, ওই বিটটা হচ্ছে এটা। তাহলে এই বিট থেকে আমরা একটা নাম্বারকে সেপারেট করে ফেলতে পারি।
আমাদের এখানে বলে দিছে যে যে দুইটা নাম্বার দেওয়া থাকবে এ এবং বি, এর মধ্যে বি অবশ্যই বড় হবে। তাহলে আমরা যদি একটা বিট পেয়ে গেছি যে প্রথম কোন বিটটা ভিন্ন, তাহলে এই বিটটা যেহেতু ভিন্ন তাহলে এই বিটটা থাকবে বিতে, এই বিটটা বিতে, বি যেহেতু বড় তার মানে এই বিটটা বি এর জন্য 1 থাকবে আর এ এর জন্য 0 থাকবে। তাহলে এখানে বিট হচ্ছে কয়টা, 1 2 3 6টা বিট, 6টা বিট। এবং আমরা 0তম বিটটা জানি না, বাট এই বিটটা, এই এমএসবি তে আমরা এটা বুঝতে পারতেছি যে বিতে 1 আছে, তাহলে বিতে আমরা 1 করে দিই, বিতে 1 করে দিলাম, বিতে 1 আছে এবং এতে 0 আছে। আচ্ছা, এখন আমাদের অন্য বিটগুলো জানা লাগবে, অন্য বিটগুলো কি 1 আছে নাকি 0 আছে। এই বিটে এই জায়গাতে 0 আছে, এই জায়গাতে 1 আছে, এটা আমরা শিওর। এই বিট বরাবর এখানে 0 আছে, এখানে 1 আছে। এখন তাহলে এই জিনিসটাকে আমরা কাজে লাগাতে পারি কিনা, তাহলে আমরা যে নেক্সট যে এমটা পাঠাবো, ওই এম এর মধ্যে যদি অবশ্যই আমরা এখানে 1 রেখে দিই, এখানে 1 রেখে দিই, তারপর সাপোজ আমরা অন্য কোনো একটা বিট সম্পর্কে জানতে চাই, মনে করি যে আমরা এই বিটটা সম্পর্কে জানতে চাই, তাহলে এই বিটে আরেকটা 1 রেখে দিলাম, তাহলে এই দুইটা বিটে 1 রেখে দিলাম। এখন এই বিট শুধুমাত্র বি এর সাথেই স্যাটিসফাই করতে পারে, এ এর সাথে করতে পারে না। তার মানে আমরা এই এম এর জন্য, আমরা তাহলে বি এর সাথে স্যাটিসফাই করতেও পারে, আমরা আমাদের এই বিটটা বি এর সাথে করতেছি ঠিক আছে, কিন্তু আমরা যখন দুইটা বিট একসাথে নিতেছি তখন বি এর সাথে নাও করতে পারে, আমরা শিওর না বি এর সাথে স্যাটিসফাই করবে কিনা। কিন্তু আমরা এটা কনফার্ম বলতে পারি যে এই এম এ এর সাথে কখনোই স্যাটিসফাই করবে না, কারণ এতে এই বিটটা 0 আছে, এতে যেহেতু এই এমএসবিটা 0, তার মানে এখানে আমরা কোন বিট নিছি কি নিছি না এটার উপর ডিপেন্ড করবে না, এ আবার কখনোই স্যাটিসফাই করতে পারবে না। আচ্ছা, তাহলে আমরা এই বিটটা সাপোজ 1 নিলাম, নেওয়ার পর আমাদের রেসপন্স কি আসতে পারে, 0 আসবে অথবা 1 আসবে, আমাদের রেসপন্স 0 আসবে অথবা 1 আসবে। 0 আসার মানে কি, হয় দুইটাই স্যাটিসফাই করছে অথবা দুইটাই স্যাটিসফাই করে নাই, দুইটাই স্যাটিসফাই করছে অথবা দুইটাই স্যাটিসফাই করে নাই। তো এখানে দুইটা স্যাটিসফাই তো করতে পারবে না, দুইটা স্যাটিসফাই করার তো সুযোগ নেই, কারণ আমরা এখানে দেখছি যে এই বিটটার কারণে এ কখনোই স্যাটিসফাই করবে না, তার মানে রেসপন্স 0 আসা মানে কোনোটাই স্যাটিসফাই করে নাই, একটাও স্যাটিসফাই করে নাই। না, দুইটা কেউ যদি স্যাটিসফাই না করে তার মানে কি, তার মানে হলো এই বিটটাতে বিতে 0 আছে, এই বিটটা যদি বিতে 1 থাকতো তাহলে অবশ্যই বি স্যাটিসফাই করতো, বি যেহেতু আমার সাথে স্যাটিসফাই করে নাই, তার মানে এই বিটটা বিতে অবশ্যই 0 আছে, যদি 1 থাকতো তাহলে অবশ্যই বি এর সাথে স্যাটিসফাই করতো। তার মানে রেসপন্স 0 আসলে তখন বি এর ওই বিটটাতে আমরা 0 বসাই দিব, রেসপন্স 0 আসলে বি এর ওই বিটটাতে আমরা 0 বসাই দিব, বি এর ওই বিটটাতে 0 আছে। আর এখন যদি রেসপন্স যদি 1 আসে, তার মানে কি একটা নাম্বার স্যাটিসফাই করছে, আর আমরা জানি এ কখনোই এম এর সাথে স্যাটিসফাই করতে পারবে না, তার মানে একটা নাম্বার স্যাটিসফাই করছে মানে কি বি স্যাটিসফাই করছে, তো বি যেহেতু স্যাটিসফাই করছে তার মানে এই বিটটা অবশ্যই এই পজিশনে বিতে 1 আছে, তার মানে বিআই তখন 1 আছে। আচ্ছা, তাহলে আমরা এখানে এই রেসপন্স থেকে আমরা বিআই টা পেয়ে গেলাম, বিআই 0 নাকি 1। এখন আমাদের এআই বের করতে হবে, এআই কি হবে, তো এআই বের করার জন্য এখন আমরা ওই ম্যাপটাকে ব্যবহার করব। ওই জায়গাতে তো আমাদের বলা আছে যে দুইটাই সেম নাকি দুইটাই ভিন্ন, তো দুইটাই যদি সেম হয় তাহলে বিআই এখানে যেটা পাইছি এআই ও সেম হবে, বিআই এখানে যেটা পাইছি এআই ও একই ভ্যালু হবে। আর যদি দুইটা ভিন্ন ভিন্ন হয় তাহলে এটা 1 এআই 0 হবে, আর এখানে 0 থাকলে এআই 1 আসবে। ঠিক আছে, তাহলে আমাদের মূলত কি করছি, প্রথমত 60টা কোয়েরি দিয়ে প্রত্যেকটা বিটের জন্য দুইটাই সেম কিনা আমরা বের করে নিছি, তারপর এমএসবিটাকে সিলেক্ট করে ওই এমএসবির সাথে অন্য আরেকটা বিট নিয়ে নিয়ে বারবার পেয়ার করতেছি, একটা বিট নিয়ে তারপর রেসপন্স নিলাম, রেসপন্স নেওয়ার মাধ্যমে ওই রেসপন্সটাকে প্রসেস করে আমরা বুঝতেছি এআই ভ্যালু কত, বিআই এর ভ্যালু কত। তো এটার জন্য আমরা একটা কোয়েরি দিয়েই করতেছি, একটা কোয়েরি নিয়েই
আমরা ওই ভ্যালুটা এখানে এবং ম্যাপ সহ মিলে প্রসেস করে এআই বিআই বের করে নিতেছি। তাহলে এখানে প্রত্যেকটা বিট দুইটাই জিরো না দুইটাই ওয়ান, এটার জন্য আমাদের প্রত্যেকটা বিটে একটা করে লাগছে। আর এই জায়গাতে এসে প্রত্যেকটা বিট এক্স্যাক্টলি ভ্যালুটা কত, এতে কত বিতে কত, এই জিনিসটা বের করার জন্য আরো একটা কোয়েরি লাগছে, কারণ প্রত্যেকটা বিটের জন্য আমাদের দুইটা করে কোয়েরি লাগতেছে। তাহলে আমাদের যেহেতু 60টা বিট, তার মানে 120টা কোয়েরি লাগবে ম্যাক্সিমাম। তাহলে আমরা 120টা কোয়েরির মাধ্যমে প্রত্যেকটা নাম্বারের ওই বিট গুলো, প্রত্যেকটা পজিশনে বিট আমরা বের করে ফেলতে পারতেছি। আর যখন কোন বিট পেয়ে যাবো, বিট গুলো পেয়ে গেলে তখন তো এটা থেকে নাম্বারটা তৈরি করার কোনো ব্যাপার না। আচ্ছা, তাহলে এখানে আমরা বিট গুলা নেওয়ার জন্য আমরা এখানে একটা, এটা হচ্ছে ইনিশিয়াল যে ম্যাপটা আমরা এখানে যেটা বের করছিলাম যে দুইটাই জিরো নাকি দুইটাই ওয়ান এই জায়গাতে। তো এটার জন্য আমরা এখানে একটা ভেক্টর নিছি। তো এই ভেক্টরের মধ্যে আমরা প্রত্যেকটা বিটে যাইতেছি জিরো থেকে, আমাদের এখানে 60-এর চেয়ে কম থাকবো, 59 পর্যন্ত থাকতে পারে জিরো থেকে, আমাদের টু টু দি পাওয়ার 60-এর চেয়ে কম থাকবে। তো আমাদের জিরো থেকে শুরু করে 59 পর্যন্ত যদি চিন্তা করি, তাহলে আমাদের প্রত্যেকটা বিট এখানে আসতেছে। এখন আমরা কোয়েরি চালিয়ে ওই টু টু দি পাওয়ার আই এর জন্য কোয়েরি চালিয়ে আমরা বের করতেছি। ওইটা ওইখান থেকে যে রেসপন্সটা আসলো ওই রেসপন্সটা আমরা এখানে রেখে দিতেছি তো বিটস এর মধ্যে। তো এটা যদি ওয়ান হয় তাহলে কি, যদি আহ যদি ওয়ান হয় তার মানে যে কোনো একটাতে, যে কোনো একটাতে ওয়ান আছে, আর যদি জিরো হয় তাহলে দুইটাতেই ওয়ান আছে, বা মানে দুইটাই স্যাটিসফাই করছে অথবা কোনোটাই স্যাটিসফাই করে নাই। আচ্ছা, এবং এখানে কিন্তু আমাদের এমএসবি টা লাগতেছে, তাই না? এমএসবি টা এখানে দুইটার মধ্যে কোনটাতে এমএসবি? আচ্ছা, তাহলে এখানে আমাদের এমএসবি ভ্যালুটা আমাদের যেহেতু লাগতেছে, তাহলে এই জায়গাতে আমরা এমএসবি টা নিয়ে নিতে পারতেছি, কারণ যেটাতে এমএসবি ওইটাতে কিন্তু আমাদের বিটটা ওয়ান থাকবে, আমরা এখানে দেখছি। যেটাতে এমএসবি আসবে মানে যেটা দুইটা নাম্বারই যেহেতু ভিন্ন, এমএসবি তে তো দুইটা নাম্বারই ভিন্ন থাকবে, তাই না? এমএসবি বলতে আমরা ওই এমএসবি টাই নিতেছি যেখানে দুইটা নাম্বার ভিন্ন। এর আগেও সেম থাকতে পারে, ওই বিটগুলো কিন্তু আবার আমরা স্কিপ করতেছি। তো আমরা সবার সবচেয়ে বড় যে বিটটা দুইটা নাম্বারে ভিন্ন ওই বিটটাই আমরা নিতেছি। তো আমরা ওই রেসপন্স থেকে যদি ওয়ান পাই তখন আমরা এমএসবি ইকুয়াল আই সেট করে নিতেছি। তাহলে এখান থেকে প্রথমত আমরা নিলাম যে প্রত্যেকটা বিটের জন্য ওই বিটে দুইটাই জিরো নাকি ওয়ান, এটা আমরা এখানে বিট এখানে রেখে দিলাম, এবং একই সাথে আমরা সবচেয়ে বড় কোন বিট পজিশনে দুইটা নাম্বার ভিন্ন ওই পজিশনটাও আমরা নিয়ে নিছি। তাহলে আমরা এই আমাদের এই জায়গার কাজটা শেষ। এখন আমরা কি করব, এই এমএসবি যেটা, যে এমএসবিটাতে ভিন্ন ছিল ওইটার সাথে অন্য একটা বিট পেয়ার করে করে ওই বিটটার ভ্যালু কত, স্পেসিফিক ভ্যালু কত, এতে কত বিতে কত, ওই জিনিসটা আমরা প্রসেস করে বের করবো। তো বি যেহেতু বড়, তো এ ইকুয়াল জিরো এবং বি ইকুয়াল ইনিশিয়ালি টু টু দি পাওয়ার এমএসবি, টু ওই এমএসবি বিটটা যেহেতু ভিন্ন, তার মানে বি তে ওয়ান ধরে নিছি আমরা, তাহলে বি এর মধ্যে আমরা ওই ভ্যালুটা রেখে দিলাম। এখন আমরা জিরো থেকে 60 পর্যন্ত প্রত্যেকটা বিটে যাইতেছি, এবং যাওয়ার সময় আমরা যদি আই ইকুয়াল যদি এমএসবি হয় তাহলে কন্টিনিউ করে দিব। এমএসবি টা তো আমরা পেয়ে গেছি, এমএসবি ব্যতীত বাকি বিটগুলোর জন্য আমাদের দরকার। তাহলে বাকি যে বিটগুলো আছে ওই বিটের জন্য আমরা আমাদের এমএসবি তে ওয়ান রাখতেছি, এবং আই তম পজিশনে ওয়ান রাখতেছি, বাকি সবগুলা বিট জিরো থাকতেছে। তো এক্স ইকুয়াল আমরা এই ভ্যালুটা নিলাম, নিয়ে এইটাকে আমরা এম বি দুইটা ভ্যালুর জন্য আমরা কোয়েরি পাঠাইছি। তো কোয়েরি ফাংশনটা উপরে লেখা আছে। ওইখান থেকে যদি আমরা রেসপন্স যদি ওয়ান পাই, ওইখান থেকে যদি আমরা রেসপন্স ওয়ান পাই তাহলে আমাদের কি হবে, আমাদের এই জিনিসটা ওইখান থেকে আমরা রেসপন্স ওয়ান পেতে পারি। আবার ওইখান থেকে আমাদের, আচ্ছা রেসপন্স ওয়ান পেলে এই জায়গাতে আসলো, এই জায়গাতে আসলো। এখন আমাদের বিট গুলা কি ওয়ান নাকি জিরো? বিট গুলা ওয়ান থাকলে একরকম হবে, বিট গুলা জিরো থাকলে আরেক রকম হবে। তাহলে আমরা রেসপন্স পেলাম ওয়ান, রেসপন্স ওয়ান পেলাম, তাহলে বি ইকুয়াল কি, বিআই ইকুয়াল হবে ওয়ান। রেসপন্স ওয়ান পেয়েছি মানে বিআই ইকুয়াল ওয়ান। এখন আমাদের বিট পজিশন থেকে আমাদের দেখতে হবে ওইটা কি জিরো নাকি ওয়ান, যদি জিরো থাকে তাহলে এআই ও ওয়ান হবে, আর যদি ওয়ান থাকে এআই চেঞ্জ হয়ে যাবে। তো যদি জিরো থাকে তাহলে, মানে এখানে তো ওয়ান থাকবে, যদি জিরো থাকে তাহলে এআই ও ওয়ান যাবে। আর যদি আহ, এটা যদি ওয়ান আসে তাহলে এআই তে জিরো যাবে, তো এআই তে জিরো তো আর অ্যাড করার দরকার নেই। তো এটা গেল আমাদের কোয়েরি থেকে যখন রেসপন্স ওয়ান আসতেছে, আর যখন কোয়েরি থেকে রেসপন্স জিরো আসতেছে, যেমন এটা,
তার মানে কোনোটাই স্যাটিসফাই করতেছে না। তার মানে সেক্ষেত্রে আমাদের বিআই জিরো, তো বিআই জিরো হলে তখন আবার এআই এর সাথে চেক করে আমরা বসাবো যে এআই তে জিরো হবে নাকি ওয়ান হবে। তো যদি বিট যদি ওয়ান থাকে তাহলে আমরা তো দেখছি বিআই জিরো, তার মানে এটা ওয়ান হওয়া মানে যে কোনো একটা স্যাটিসফাই করছে, তার মানে এআই স্যাটিসফাই করছে। আর যদি এটা জিরো হয় তার মানে বিআই যেহেতু স্যাটিসফাই করে নাই, এআই ও স্যাটিসফাই করে নাই, তো জিরোতে অ্যাড করার দরকার নেই, নর্মালি জিরো থাকবে। তো এইভাবে আমরা প্রত্যেকটা বিটে গিয়ে আরো একটা এডিশনাল কোয়েরির মাধ্যমে স্পেসিফিক ভ্যালুটা কত, স্পেসিফিক বিটটা এতে কত বিটে কত এই জিনিসটা আমরা বের করে নিলাম। তো এই সম্পূর্ণ লুপটা শেষ হওয়ার পর আমাদের তাহলে আরো 60টা কোয়েরি চলে গেছে। তার মানে আমরা 120টা কোয়েরির মাধ্যমে আমরা এ এবং বি কে এখানে বিল্ড করে নিছি। তো প্রত্যেকটা বিটের জন্য এ তে এ বিটটা ওয়ান কিনা বা বি তে এ বিটটা ওয়ান কিনা এটা আমরা এখানে আমরা অ্যাড করে নিছি, এবং ফাইনালি আমরা যে এ বি পাইলাম এ বি আমরা প্রিন্ট করে দিছি। আর কোয়েরিতে কি হইতেছে, কোয়েরিতে জাস্ট কিছুই না, আমরা আমাদের যেই ফরম্যাট দেওয়া আছে ওই ফরম্যাট অনুসারে আমরা এম এবং বি কে প্রিন্ট করে এখান থেকে রেসপন্সটা নিয়ে রিটার্ন করতেছি। তাহলে আমাদের 125টা কোয়েরির মধ্যেই আমরা এ এবং বি দুইটাই পেয়ে যাইতেছি। আচ্ছা, এখন আমরা বি নম্বরটা দেখো। এইটা আমাদের বলছে ইউ আর গিভেন এ পজিটিভ ইন্টিজার এন, কাউন্ট দি নাম্বার অফ পেয়ার্স অফ ইন্টিজার্স এ বি। তো আমাদের এ বি পেয়ারের কাউন্ট করতে হবে, এ বি পেয়ারের কাউন্ট করতে হবে, যেখানে বি মাইনাস এ ডিভাইডস এ ইন্টু বি। তো আমাদের মূলত একটা এন দেওয়া থাকবে, ওই এন এর জন্য এ বি এর পেয়ার বের করতে হবে, যেখানে এ বি দুইটাই এন এর চেয়ে ছোট এবং এ বি অবশ্যই এ অফ বি এর চেয়ে ছোট। তো এই রকম এবি পেয়ারের জন্য বি মাইনাস এ ডিভাইডস এ ইন্টু বি এরকম পেয়ার কতগুলো আছে ওইটা আমাদের কাউন্ট করতে হবে। A non-zero integer x divides an integer y if there exists an integer z such that y equal x into z. এখানে আমাদের টেস্ট কেস হবে 10^6 সংখ্যক, এবং প্রত্যেকটা টেস্ট কেসে n এর ভ্যালু থাকতে হবে 10^6। তার মানে আমরা ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা কেসে গিয়ে গিয়ে আমরা করতে পারবো না, আমাদের তুলনামূলক অপটিমালি কাজ করতে হবে। আচ্ছা, এখন আমরা এই এখানে যেই এক্সপ্রেশনটা দেওয়া আছে এটা আমাদের আরেকটু জেনারেলাইজ করতে হবে। এখানে এইভাবে করতে গেলে একটু কমপ্লেক্স মনে হবে। এখানে বলা হয়েছে যে বি মাইনাস এ ডিভাইডস এ ইন্টু বি, বি মাইনাস এ ডিভাইডস এ ইন্টু বি, তার মানে এটাকে আমরা এইভাবে লিখতে পারি এ ইন্টু বি মড বি মাইনাস এ ইকুয়াল 0। এ ইন্টু বি কে বি মাইনাস এ ডিভাইড করে, তার মানে বি মাইনাস এ দ্বারা যদি আমরা মড করি তাহলে মড ভ্যালু পাবো 0। আচ্ছা, এখন আমরা এখানে এখানে এ কিন্তু বি এর চেয়ে ছোট, এখানে সরি এটা না, আমাদের এ বি এর চেয়ে ছোট, তাহলে এ কে আমরা এখানে দুইটা নাম্বার যখন রাখতেছি তখন আমাদের মূলত এমন একটা ফরম্যাটে নেওয়ার চেষ্টা করব যে ফরম্যাটে নিলে আমরা নাম্বার অফ ডিভিজর বা ওই জিনিসগুলো কাজে লাগাইতে পারি। তো এখানে যত আমাদের দুইটা ভেরিয়েবল থাকবে তত মতো আমাদের এই কাজটা করা একটু কঠিন হয়ে যাবে। তো আমরা কি করবো যে দুইটা ভেরিয়েবল দিয়ে কোনোভাবে একটা ভেরিয়েবলে নিয়ে আসা যায় কিনা ওই জিনিসটা চেষ্টা করবো। তাহলে এখানে এ বি এর চেয়ে ছোট, এ বি এর চেয়ে ছোট, তাহলে আমাদের এখানে আমরা যদি এ কে, তো আমরা এইভাবেও করতে পারি যে এ ইকুয়াল বি মাইনাস সামথিং, বি মাইনাস কে ধরি যদি, তো বি এর চেয়ে আমরা এক বিয়োগ করলেও এ বি এর চেয়ে ছোট হয়ে যেতে, দুই বিয়োগ করলেও হইতেছে, তাই না? তাহলে বি থেকে আমরা সাপোজ কে বিয়োগ করলাম। হুম, তাহলে বি থেকে যদি কে বিয়োগ করি তাহলে কে কে রেঞ্জটা আসলে কত হবে? আমরা এক থেকে এক তো রিমুভ করতেই হবে, আমরা জিরো রিমুভ করলে তো আর এ ছোট হবে না, কারণ এখানে বলে দিছে এ অবশ্যই যেন বি এর চেয়ে ছোট থাকে। তাহলে এক থেকে আমাদের কত পর্যন্ত হইতে পারে আমাদের কে ভ্যালু? আমরা যদি বি এর সমান নেই, এই বি এর সমান যদি নিয়ে নেই তখন আবার এর ভ্যালু হয়ে যাবে জিরো, এর ভ্যালু কিন্তু জিরো হওয়া যাবে না, তার মানে কে অবশ্যই লেস দেন বি হতে হবে। তাহলে আমরা এ কে যদি বি মাইনাস কে আকারে প্রকাশ করি তাহলে কে এর রেঞ্জটা হইতেছে 1 থেকে বি মাইনাস 1 পর্যন্ত, তাই তো? তাহলে এখন আমরা একে রিপ্লেস করে দেই এই জিনিসটা দ্বারা। তাহলে একে যদি আমরা রিপ্লেস করি তাহলে কি হইতেছে বি মাইনাস কে ইন্টু বি মড বি মাইনাস কে ইকুয়াল 0। আচ্ছা, এখন এটাকে আমরা ভেঙে রাখি, তাহলে কি হবে? এখানে বি এটার সাথে গুণ হয়ে যাবে, তাহলে বি স্কোয়ার মাইনাস কে ইন্টু বি
মড এখানে হয়ে যেতেছে এখানে এখানে হবে কত, বি মাইনাস বি, তাহলে এখানে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, তার মানে বি মাইনাস বি কে এর ক্ষেত্রে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস কে ইকুয়াল 0। তাহলে এখান থেকে এখানে থাকতেছে হচ্ছে বি স্কোয়ার মাইনাস কে ইন্টু বি, আর মড এখানে থাকতেছে বি, দুইটা প্লাস মাইনাস কাটা হবে, তাহলে এখানে কে থাকতেছে ইকুয়াল 0। আচ্ছা এখানে একটা জিনিস, এখানে কে দ্বারা এটাকে মড করতেছি, এটাকে মড করলে 0 হইতেছে, এবং এই জায়গাতে এখানের যে পদটা এটা কে এরই একটা গুণিতক, এটা কে এরই একটা গুণিতক। তো কে এরই একটা গুণিতক, এখানে কোন একটা নাম্বারকে কে দ্বারা ভাগ করা যায়, এবং এখান থেকে যদি আমরা কে এরই কোনো একটা গুণিতক বিয়োগ করি বা যোগ করি, এটা কিন্তু তাও ডিভিজিবল থাকবে, কে দ্বারা ডিভিজিবল থাকবে। তো আমরা কে ইন্টু সামথিং যোগ করি বা বিয়োগ করি, আমাদের এই পুরো টার্মটা কে দ্বারা তখনও ডিভিজিবল থাকবে। তাহলে আমরা একে কে ইন্টু বি যেটা, এটা আমরা বাদ দিয়ে দিতে পারি চাইলে, বাদ দিয়ে দিলেও আমরা এই বি ইন্টু বি এটা কে দ্বারা ডিভিজিবল থাকবে। তার মানে আমরা এখানে এটা বলতে পারি যে বি স্কোয়ার মড কে ইকুয়াল 0, তাই না, বি স্কোয়ার মড কে ইকুয়াল 0। আচ্ছা তাহলে এখন এই আমাদের যে এক্সপ্রেশনটা এটা অনেক সিম্পল হয়ে গেল না, যে আমাদের জাস্ট বি স্কোয়ার আছে, তো বি স্কোয়ার কে কোন কোন নাম্বার দ্বারা ভাগ করা যায়, যেসব নাম্বার দ্বারা ভাগ করা যায় ওইসব নাম্বারকে আমরা কে হিসাবে নিতে পারবো কিনা, কে হিসাবে নিতে পারবো কিনা ওইটা আমরা এখানে এই রেঞ্জ থেকে আমরা সিলেক্ট করে নিব। আর রেঞ্জটা কত, 1 থেকে বি মাইনাস 1 পর্যন্ত। তাহলে মূলত বিষয়টা হইতেছে কি, যে বি স্কোয়ার আমরা পাইলাম, এবং ওই বি স্কোয়ার জন্য যে ডিভিজর গুলো আছে ওই ডিভিজর গুলো থেকে যেসব ডিভিজর 1 থেকে বি মাইনাস 1 পর্যন্ত আছে ওই ডিভিজর গুলোকে আমরা নিতে পারছি, তাহলে ওইটা কাউন্ট কতগুলো আছে ওই কাউন্টটা আমরা নিতে হবে। এখন এই বি এর ভ্যালুটা কত, এই বি এর ভ্যালু কিন্তু 1 থেকে n পর্যন্ত প্রত্যেকটা নাম্বারই হইতে পারে, তাহলে প্রত্যেকটা নাম্বারকে একবার একবার করে আমরা বি ধরতেছি, এবং ওই বি এর জন্য কতগুলো কে পসিবল যেটা দ্বারা বি স্কোয়ার কে ভাগ করা যায় এবং কে রেঞ্জটা এর মধ্যে থাকে। তো আমাদের মূলত নাম্বার অফ কে বের করলে আমরা নাম্বার অফ কে পেয়ে যাবো, কারণ প্রত্যেকটা কে এর জন্য একটা একটা স্পেসিফিক এ পাইতেছি, কারণ এ ইকুয়াল বি মাইনাস কে। তো আমরা ভিন্ন ভিন্ন একটা একটা কে এর জন্য একটা একটা এ পাইতেছি। তো আমাদের মূলত বি এ বি এর পেয়ারের পরিবর্তে এখন তাহলে কে কে এবং বি এর পেয়ার বের করতেছি, অর্থাৎ আমাদের বলছে এ এবং বি এর পেয়ার বের করতে কতগুলো আছে। তো আমরা এটা আগে মূলত আমরা এমন ভাবে ট্রান্সফার করছি, এক্সপ্রেশনটাকে ট্রান্সফার করছি যে এখন আমরা বি এবং কে এর পেয়ারটা বের করতেছি, নাম্বার অফ পেয়ার বি এবং কে কতগুলো আছে। তো এই পেয়ারের কাউন্টটা বের করলে আমরা এই পেয়ারের কাউন্টটা পেয়ে যেতেছি। তাহলে বি এবং কে এর কাউন্ট আমরা কিভাবে পেতেছি, তাহলে বি স্কোয়ার নিতেছি প্রথমে, বি স্কোয়ারের কতগুলো ডিভিজর আছে ওইটা নিতেছি, এবং ওই ডিভিজর গুলো থেকে কোন কোন ডিভিজর বি এর চেয়ে ছোট এবং 1 থেকে বড়, এই জিনিসগুলো আমাদের লাগতেছে। আচ্ছা তাহলে এই ডিভিজর আসলে কতগুলো, বি স্কোয়ারের ডিভিজর কতগুলো, বি স্কোয়ারে তো অনেকগুলো ডিভিজর থাকতে পারে, সবগুলো তো আর এই রেঞ্জে আসবে না, এই রেঞ্জে কতগুলো আসবে, এই রেঞ্জের জন্য যদি আমরা ইন্ডিভিজুয়ালি আমরা সবগুলো বের করতে চাই, বা আমরা যদি ডিভিজরটা বের করে তারপরে চেক করি যে এটা এই রেঞ্জের মধ্যে পড়তেছে কিনা, তাহলে কিন্তু এটা আমাদের জন্য পসিবল হবে না, কারণ আমাদের নাম্বার অনেকগুলো আছে। তাহলে এটাকে আরো কিভাবে সিম্পলিফাই করা যায়, আমরা একটা ডিভিজরের একটা ইয়া দেখি যে 36, সাপোজ যে 36 আমাদের যদি বি যদি 6 হয়, বি ইকুয়াল 6, তাহলে বি স্কোয়ার ইকুয়াল কত হবে 36। তাহলে 36 এর ডিভিজর গুলোকে আমরা এইভাবে লিখতে পারি যে 1 ইন্টু 36, তারপর 2 ইন্টু 18, তারপর 3 ইন্টু 9, না 3 ইন্টু কত 12, 4 ইন্টু 9, আর কত 6 ইন্টু 6, 6 ইন্টু 6। আচ্ছা আমাদের যেহেতু এটা বি স্কোয়ার, যেহেতু বি স্কোয়ার তার মানে আমরা এখানে কি করছি যে আস্তে আস্তে এদিকে ছোট আসছে এবং এদিকে আস্তে আস্তে বড় হয়েছে। তো এটা যেহেতু বি স্কোয়ার তার মানে এই নিচের যে নাম্বারটা এই নাম্বারটা সবসময় এরকম হবে, বি ইন্টু বি হবে নিচের নাম্বারটা, ঠিক আছে। আচ্ছা তাহলে এখন আমরা আসলে কোন ডিভিজর গুলো নিতে পারতেছি, আমরা বি এর চেয়ে ছোট ডিভিজর গুলো নিতে পারছি, তার মানে এখান থেকে 1 2 3 4 এই চারটা ডিভিজর শুধুমাত্র নিতে হবে, কারণ এই নিচের ডিভিজরটা কি 6 এর সমান, 6 এর সমান তো আমরা নিতে পারবো না। আর এই পাশের ডিভিজর গুলো কি 6 এর চেয়ে বড়, বড় ডিভিজর গুলো তো আমরা নিতে পারবো না। তাহলে আসলে বিষয়টা কি হলো, যে আমাদের আমাদের নাম্বার অফ ডিভিজর যেগুলো পাইলাম সেখান থেকে নিচেরটা তো দুইটাই সেম, তো so এখানে ডিভিজর জাস্ট একটাই আছে। তো নাম্বার অফ টোটাল টোটাল ডিভিজর কত, এখানে 4 দুগুণে 8 1 9, টোটাল ডিভিজর আছে 9টা। তাহলে 9 থেকে আমরা নিচেরটার জন্য 1 বিয়োগ করে দিলাম, 1 বিয়োগ করে দিলাম, বিয়োগ করে দিলাম আমাদের এই অংশটুকু আছে, এই অংশটুকু থেকে
এই অংশ থেকে আমাদের ডান পাশের অংশটা নিতে পারতেছি না, আমরা শুধুমাত্র বাম পাশের অংশটা নিতে পারতেছি, তার মানে অর্ধেক নিতে পারতেছি। তো 9 - 1 কে আমরা যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা পেয়ে যাব নাম্বার অফ কে কতগুলো হবে। তার মানে নাম্বার অফ আমাদের ডেইলি ডিভিজর কতগুলো, ডেইলি ডিভিজর সংখ্যা তাহলে কত পেলাম, বি স্কোয়ারের টোটাল নাম্বার অফ ডিভিজর -1 / 2। তাহলে এটা হতেছে আমাদের নাম্বার অফ কে। ঠিক আছে, তাহলে এখন আমাদের কি করতে হবে, জাস্ট আমাদের বি স্কোয়ারের নাম্বার অফ ডিভিজর বের করবো। বের করার পর এই ফর্মুলার মাধ্যমে আমরা পেয়ে যাবো যে ওই বি এর জন্য কতগুলো পেয়ার আছে। তাহলে এই জিনিসটা আমাদের প্রত্যেকটা নাম্বারের জন্য করতে হবে, 1 থেকে n পর্যন্ত প্রত্যেকটা নাম্বারের জন্যই আমাদের এই কাজটা করতে হবে। এই জিনিসটা করে আমাদের তো n পর্যন্ত সবগুলোর জন্যই লাগবে, তাহলে আমাদের প্রিফিক্স সামও করে নিতে হবে। তো আমাদের সাপোজ n এর ভ্যালু দিল 5, তাহলে b1 ধরলে কত পাইতেছি, 2 ধরলে কত পাইতেছি, এভাবে 4 ধরলে কত পাইতেছি, 5 ধরলে কত পাইতেছি, সবগুলো বি এর জন্য যেই কয়েকটা পাইলাম সবগুলোই আমাদের সাম করে নিতে হবে। তার মানে আমাদের মধ্যে এখানে প্রিফিক্স সাম লাগতেছে। তাহলে আমরা প্রথমত এখানে বি স্কোয়ার জন্য নাম্বার অফ ডিভিজনের মাধ্যমে এই জিনিসটা বের করে নিব, প্রত্যেকটা বি এর জন্য বের করে নেওয়ার পর তখন প্রিফিক্স সাম করে নিব। প্রিফিক্স সাম করে নিলে পেয়ে যাবো যে এন এর জন্য ভ্যালুটা কত আসবে। আচ্ছা, তাহলে এখন বি স্কোয়ারের নাম্বার অফ ডিভিজনটা আমরা কিভাবে পাবো। তো বি স্কোয়ারের আমাদের এখানে বি এর ভ্যালু হচ্ছে আমাদের 10⁻6 পর্যন্ত, বি এর ভ্যালু আছে 10⁻6 পর্যন্ত। তাহলে বি স্কোয়ারের ভ্যালুটা হবে কত, 10⁻12, 10⁻12 হবে আমাদের বি স্কোয়ারের ভ্যালু। তো 10⁻12 যদি হয় বি স্কোয়ার, তো 10⁻12 পর্যন্ত তো আমরা নর্মালি যদি করতে চাই একটা নাম্বার হয়তো বা করতে পারবো। তো তার জন্য আমরা কি করতে পারি, আমরা প্রথমত বি এর জন্য বের করে নেবো। বি এর জন্য যদি বের করে নিই তাহলে এটা থেকে আমরা বি স্কয়ার ইজিলি বের করে নিতে পারবো। আচ্ছা, বি এর জন্য হবে আমাদের আমরা যদি এখানে যদি 6 এর জন্য যদি দেখি, 6 এর আমরা যদি প্রাইম ফ্যাক্টরাইজেশন করি তাহলে কত আসবে, 2 × 3। আর 36 এর জন্য যদি করি তাহলে সবটা স্কোয়ার হয়ে যাবে, তার মানে 2 দুইবার আসতেছে, তারপর 3ও দুইবার আসতেছে, তাই না। তার মানে 2 এর পাওয়ার 1 বেড়ে গেছে, 3 এর পাওয়ার 1 বেড়ে গেছে। বা আমরা যদি অন্য একটা নাম্বার চিন্তা করি যে 18, 18 কে যদি আমরা চিন্তা করি, 18 কে থেকে কি আসবে, 2 × 3 × 3। 18 কে যদি স্কোয়ার করি, 18 ইন্টু 18, 18 ইন্টু 18, 18 স্কোয়ার, 18 স্কোয়ারের জন্য প্রাইম ফ্যাক্টরাইজেশন কত হবে, 2 × 3 × 3 এই জিনিসটা আবার দুইবার হবে, তার মানে 2 চলে আসবে, এতক্ষণ একটা ছিল এখন হয়ে যাবে 2টা। তারপর 3 এতক্ষণ 2টা ছিল এখন হয়ে যাবে কয়টা, 4টা, তাই না। তার মানে আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন করার পর এই পাওয়ার গুলোকে জাস্ট ডাবল করে দিলেই আমরা বি স্কোয়ারের জন্য প্রাইম ফ্যাক্টরাইজেশনটা পেয়ে যাব। আর একটা নাম্বারের প্রাইম ফ্যাক্টরাইজেশন পেয়ে গেলে সেখান থেকে আমরা ইজিলি নাম্বার অফ ডিভিজন বের করে নিতে পারি। সেটা কিভাবে, যে আমরা প্রত্যেকটা প্রাইম ফ্যাক্টরাইজেশনের যে পাওয়ার আছে ওই পাওয়ারের সাথে 1 যোগ করে করে গুণ করতে থাকবো। তো আমাদের 2 এর পাওয়ার এখানে আছে 2, তাহলে 2 একে 3, তারপরে 3 এর পাওয়ার এখানে আছে 4, 4 একে 5, তাহলে এটার জন্য 18 স্কোয়ারের জন্য আমাদের নাম্বার অফ ডিভিজন হবে কত, নাম্বার অফ ডিভিজন হবে এখানে 3, 3 ইন্টু এখানে 4 একে 5, তাহলে এতগুলো নাম্বার অফ ডিভিজন হইতেছে। তো স্কোয়ারের নাম্বার অফ ডিভিজন পেয়ে গেলে তখন সেখান থেকে আমরা কি পাবো, 1 বিয়োগ করে 2 দ্বারা ভাগ করে পেয়ে যাবো যে আমাদের বি লিট কতগুলো আছে। তাহলে এটা 1 থেকে n পর্যন্ত প্রত্যেকটা বি এর জন্য এই জিনিসটা বের করতে হবে, বের করে আমাদের প্রিফিক্স সাম করে রাখতে হবে। তো প্রিফিক্স সাম করে নিলে, এবং এখানে কিন্তু আমাদের টেস্ট কেস অনেকগুলো থাকবে, তো এই কারণে আমরা কি করবো যে 10⁻6 পর্যন্ত ডিগ্রি প্রথমে একবারে বের করে নিব। বের করে নেওয়ার পর আমাদের প্রত্যেকটা টেস্ট কেসে যেই n এর ভ্যালু দিবে ওই n এর ভ্যালু অনুসারে আমরা প্রসেস করে তারপর আমরা আউটপুটে দিয়ে দিব। আচ্ছা, তাহলে এখানে আহ আমাদের মূলত যেহেতু সবগুলো প্রথমে প্রি ক্যালকুলেট করে নিতেছি, আমাদের সলভ ফাংশনে তেমন কিছু থাকবে না, আমরা জাস্ট ইনপুট নিব এবং প্রি ক্যালকুলেট করা যে অ্যারেটা আছে ওই অ্যারে থেকে এই n এর যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা অ্যাক্সেস করে প্রিন্ট করে দিব। আর এখানে প্রি ক্যালকুলেট করার জন্য আমরা যে ডিভিজর গুলো বের করবো, ডিভিজর গুলো বের করার জন্য
প্রাইম ফ্যাক্টরাইজেশন করতেছি এবং প্রাইম ফ্যাক্টরাইজেশনে এসপিএফ ব্যবহার করবো, স্মলেস্ট স্মলেস্ট প্রাইম ফ্যাক্টর। প্রত্যেকটা নাম্বার জন্য স্মলেস্ট প্রাইম ফ্যাক্টর প্রথমে বের করে নিয়ে তারপরে প্রাইম ফ্যাক্টরাইজেশন করবো, নয়তো আমাদের আবার টিএলই চলে আসবো। যত আমরা এখানে প্রি ক্যালকুলেট প্রথমে ক্যালকুলেট কল করে নিয়েছি, প্রি ক্যালকুলেটে কি হইতেছে, আমরা অ্যান্সার এর জন্য একটা ভেক্টর নিয়ে নিয়েছি এবং এখানে এসপিএফ প্রথমে ক্যালকুলেট করে নিয়েছি, এখানে স্মলেস্ট প্রাইম ফ্যাক্টরটা ক্যালকুলেট হয়নি হয়েছে। তারপর 2 থেকে n পর্যন্ত লুপ চলতেছে, লুপ চলে এখন। আচ্ছা, 2 থেকে n পর্যন্ত লুপ চলতেছে। তারপর এখানে আমরা প্রত্যেকটা নাম্বার জন্য নাম্বার অফ ডিভিজন বের করে নিব। তো তার জন্য আমরা এখানে টেম্পোরারি হিসেবে আই নিয়ে নিতেছি। নাম্বার অফ, আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন যেহেতু করবো আই কে, তো এখানে টেম্পোরারি একটা ভেরিয়েবল নিয়ে তারপর এখানে এসপিএফ দ্বারা ভাগ করে আমরা এখানে ফ্যাক্টরটা, ওই প্রাইম ফ্যাক্টরের জন্য পাওয়ার কত এটা বের করেছি। তারপর এইটার পাওয়ারটা তো কাউন্টে আছে, এখন আমরা এটা বি এর জন্য বের করছি, আই ইকুয়াল এর জন্য, তাই না, বি এর জন্য বের করছি। বি স্কয়ারের জন্য তাহলে কি হবে, পাওয়ারটা 2 গুণ হয়ে যাবে, তো এখানে পাওয়ারটা 2 গুণ করে নিছি এবং নাম্বার অফ ডিভিজন এই জায়গাতে আমরা কাউন্ট প্লাস 1 দ্বারা গুণ করে নিছি। তাহলে এই লুপের পরে আমরা ওই আই এর জন্য নাম্বার অফ ডিভিজন পেয়ে গেলাম। তাহলে ওই আই এর জন্য নাম্বার অফ ডিভিজন এখানে পেলাম, তাহলে এটা তো হচ্ছে বি স্কয়ারের জন্য, তাহলে এখান থেকে ভ্যালু কত বলে নিতে পারবো, এনওডি মাইনাস 1 ডিভাইডেড বাই 2। তাহলে এখান থেকে আমরা ওই বি এর জন্য ভ্যালুটা পেয়ে গেলাম। এখন আমরা দেখছি যে প্রিফিক্স সাম করে নেওয়া লাগছে, তো প্রিফিক্স সাম করে নেওয়ার কারণে আমরা এই জিনিসটা আবার এখানে অ্যাড করে নিতেছি। ঠিক আছে, তাহলে উম, so- out করতেছি। লাস্ট আমরা এখন সি নম্বরটাকে দেখবো। আচ্ছা, সিতে আমাদের এখানে একটা, এটা হচ্ছে জিওমেট্রি প্রবলেম। এখানে আমাদের অনেকগুলো পয়েন্টের কথা বলা হয়েছে, ইউ আর গিভেন টু এন ডিস্টিংক্ট পয়েন্টস অন এ টু ডাইমেনশনাল প্লেন। একটা টু ডাইমেনশনাল প্লেনে আমাদের অনেকগুলো বিন্দু দেওয়া থাকবে। ইউ মাস্ট পার্টিশন দিস টু এন পয়েন্টস ইনটু এক্স্যাক্টলি এন পেয়ার্স। দিস ইজ এভরি পার্ট মাস্ট বিলং টু এক্স্যাক্টলি ওয়ান পেয়ার। সো আমাদের ইনিশিয়ালি টু এন সংখ্যক পয়েন্ট দেওয়া থাকবে, একটা টু ডি প্লেনের উপর টু এন সংখ্যক পয়েন্ট দেওয়া থাকবে এবং এই পয়েন্ট গুলোকে আমাদের অবশ্যই পার্টিশন করতে হবে and connect each pair of points with a straight line segment. Produce n line segments in total. তাহলে আমাদের এই পয়েন্ট গুলোকে আমাদের n সংখ্যক লাইন সেগমেন্টে নিতে বলতেছে। Find a pairing such that all of the n segments are parallel to one another and no two of them intersect. Meaning no two segments share a common point. If such a pairing exists, print any one of them. Otherwise, report that it is impossible. মূলত আমাদের প্রবলেমটাতে যেটা বলছে যে টু এন সংখ্যক পয়েন্ট দেওয়া থাকবে আমাদের, আমাদের একটা টু ডি একটা প্লেনের মধ্যে টু এন সংখ্যক পেয়ার পয়েন্ট দেওয়া থাকবে এবং এদেরকে পেয়ার করতে হবে। এদেরকে এমন ভাবে পেয়ার করতে হবে, পেয়ার করা মানে কি, দুইটা দুইটা মিলে একটা একটা পেয়ার হবে, তার মানে টু এন সংখ্যক পয়েন্ট যেহেতু, তাহলে আমাদের টোটাল পেয়ার হবে কতগুলো, এন সংখ্যক পেয়ার হবে। তো এই এন সংখ্যক আমরা যে পেয়ারটা করলাম, একটা পেয়ার করার পর এই পেয়ারটার উপর যদি আমরা লাইন টানি, এই দুইটা বিন্দুকে একসাথে সংযুক্ত করে আমরা যদি লাইন তৈরি করি, তাহলে আমাদের এন সংখ্যক লাইন তৈরি হবে। তো আমাদের বলছে যে আমাদের পেয়ার গুলো এমন ভাবে করতে হবে যেন এই লাইন তৈরি করার পর এই লাইনগুলো একটা অপরটার সমান্তরাল থাকে, সবগুলো লাইন যেন অবশ্যই প্যারালাল হয়। আচ্ছা, সবগুলো লাইন প্যারালাল কখন হবে, যদি প্রত্যেকটা লাইনের যে ডাল স্লোপ, ওই ডাল যদি সমান হয়, প্রত্যেকটা লাইনের ডাল যদি সমান হয় শুধুমাত্র তখনই সবগুলো লাইন একটা আরেকটা প্যারালাল হবে, তাই না। সব, আর যদি ডাল যদি একটু ভিন্ন হয় তাহলে তো সবগুলো প্যারালাল হবে না। তাহলে আমাদের যেহেতু প্যারালাল লাগবে, তাহলে আমরা এক কাজ করতে পারি, এখানে আমাদের পয়েন্ট থাকবে টোটাল সর্বোচ্চ এনেবলে 1000, তার মানে সর্বোচ্চ 2000 সংখ্যক পয়েন্ট থাকবে। তার মানে এখানে আমরা এন স্কয়ার লুপ চালাইতে পারবো। তাহলে আমরা কি করতে পারি যে আমরা প্রথমত, এবং এখানে কিন্তু সর্বোচ্চ 1000টাই ডাল পসিবল, যেহেতু আমাদের সবগুলো ডাল সমান হতে হবে। তার মানে দেখা গেলো যে আমরা 1 নম্বর যে পয়েন্ট আছে এই পয়েন্টের সাথে বাকি পয়েন্ট গুলার যে ডাল, এটা আমরা যদি ইনিশিয়ালি ব্যাক করে নিই, তাহলে আমরা পেয়ে যাব যে আমাদের কি কি ডাল হতে পারে, কারণ আমাদের অ্যান্সারে যে ডালটা হবে এই ডালের মধ্যে অবশ্যই 1000 ডালের মধ্যে 1000 ডালের মধ্যে অ্যান্সারের ডালটাও থেকে যাবে। তাহলে ওই 1000টা ডাল থেকে আমাদের দেখতে হবে যে কোন ডালটা মাধ্যমে আমরা সবগুলো পয়েন্টকে পেয়ার করতে পারি।
যেন তারা একটা আরেকটার সাথে ইন্টারসেক্ট না করে বা সবগুলোই যেন প্যারালাল থাকে। ঠিক আছে, তাহলে আমাদের অনেকগুলো পয়েন্ট থাকতেছে। তো অনেকগুলো অনেকগুলো এরকম রেখা থাকতেছে এবং এদের ডাল যেন সমান থাকে। তো আমরা এই পয়েন্ট গুলোকে বিভিন্ন ভাবে কানেক্ট করতে পারতাম, এখানে এইভাবে কানেক্ট না করে এটাকে এটার সাথে করতে পারতাম, এটাকে এটার সাথে করতে পারতাম, এটাকে এটার সাথে করতে পারতাম। তো এইভাবে করলে দেখা গেল যে আমাদের সবগুলো ডাল তো সেম হইতেছে না, সেম না হলে তখন আর প্যারালাল হবে না। তো আমাদের পয়েন্ট গুলোকে এমন ভাবে কানেক্ট করতে হবে যেন একটা একটা এরকম প্যারালাল হয়। তো প্যারালাল করার জন্য আমাদের ডালটাও সবগুলো সেম রাখা লাগবে। আচ্ছা, তাহলে আমাদের যে পয়েন্ট গুলো আছে প্রথমে একটা পয়েন্ট নিয়ে ওই পয়েন্টের জন্য সবগুলো ডাল পসিবল 1000 সর্বোচ্চ পসিবল ডাল হতে পারে, 1000 সর্বোচ্চ পসিবল ডাল বের করে নিলাম। তারপর প্রত্যেকটা ডালের জন্য আমরা দেখবো যে এই ডালের জন্য সবগুলো নাম্বারকে পেয়ার করা পসিবল কিনা। ঠিক আছে, সবগুলো নাম্বারকে পেয়ার করা পসিবল কিনা। এখানে আবার আরেকটা জিনিস হতে পারে যে আমাদের দেখা গেলো যে এখানে 3টা পয়েন্ট আছে এরকম, এখানে 2টা পয়েন্ট এভাবে কানেক্ট করলাম, তারপর আরেকটা পয়েন্ট আছে এই জায়গাতে, আরেকটা পয়েন্ট আছে এই জায়গাতে। তো এইটাকে এইভাবে মনে হতে পারে যে একটা আরেকটার সাথে সেম ডালে হয়ে যেতেছে, কিন্তু এখানে তো আসলে 3টা পয়েন্ট দিয়ে তো আসলে 2টা পেয়ার হবে না, ঠিক না? তো এই জিনিসটা এখানে খেয়াল রাখতে হবে। তাহলে আমাদের পয়েন্টের সংখ্যা অবশ্যই জোড়া জোড়া হতে হবে। দেখা গেলো যে এই লাইন বরাবর আমাদের 3টা পয়েন্ট আছে, 3টা পয়েন্ট থাকলে হবে না, এখানে 4টা পয়েন্ট থাকলে তখনই শুধুমাত্র এটার সাথে এটা এবং এটার সাথে দেখা গেলো যে এখানে আরেকটা পয়েন্ট থাকলে এই জায়গাতে আমরা আরেকটা পেয়ার করতে পারবো। ঠিক আছে, আচ্ছা এটা আমি ডিরেক্ট কোড থেকে দেখাই, কোড থেকে দেখালে এটা ইমপ্লিমেন্টেশনটা একটু কমপ্লেক্স আছে। এটা মূলত টাইম কনস্ট্যান্টটা একটু টাইট, যার কারণে একটু আহ, একদম ভালোভাবে এফিসিয়েন্টলি না করলে টিএলই চলে আসে। আচ্ছা, তো এখানে আমাদের 2n সংখ্যক পয়েন্ট দেওয়া থাকবে, তো এই কারণে আমরা প্রথমে n নিয়ে তারপরে n এর ভ্যালুটা অন্য একটা ভেরিয়েবলে নিছি, নিয়ে n এর ভ্যালুতে 2n এর ভ্যালুটা রাখছি। আচ্ছা, তো তারপর এই জায়গাতে একটা কাজ করছি যে আমাদের পয়েন্ট গুলোকে বিভিন্ন ভাবে দেওয়া থাকবে। আমাদের এখানে দেখা গেলো যে এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, বিভিন্ন ভাবে দেওয়া আছে। তো যেমন এখানে এই যে এই জায়গাতে যেটা বলছিলাম যে আমাদের এখানে যদি 4টা পয়েন্ট দেওয়া থাকতো তাহলে তো উম, তাহলে কি হতো, তাহলে এই জায়গাতে আচ্ছা, তাহলে এখানে যদি এই জায়গায় একটা পয়েন্ট থাকতো, এই জায়গায় একটা পয়েন্ট থাকতো এবং একই ঢালে একই বরাবর এই জায়গায় একটা পয়েন্ট, এই জায়গায় একটা পয়েন্ট থাকতো। ঠিক আছে, যে এই জায়গায় একটা পয়েন্ট আছে, এই জায়গায় আরেকটা পয়েন্ট আছে। তো এই 4টা পয়েন্টকে আমরা পেয়ার করবো, তার জন্য কি এই পয়েন্টের সাথে অবশ্যই এই পয়েন্টকেই পেয়ার করতে হবে এবং এই পয়েন্টের সাথে অবশ্যই এই পয়েন্টকেই পেয়ার করতে হবে। তাহলে এই 2টা পয়েন্ট একই সাথে প্যারালাল থাকবে এবং একটা আরেকটাকে ইন্টারসেক্ট করবে না। কিন্তু আমরা যদি এই পয়েন্টের সাথে এই পয়েন্টকে পেয়ার করে দিই, তারপর এই পয়েন্টের সাথে এই পয়েন্টকে পেয়ার করে দিই, তাহলে কিন্তু এই 2টা সমান্তরাল থাকবে ঠিক, কিন্তু তখন যদি ইন্টারসেক্ট করে ফেলতেছে পয়েন্ট, কিন্তু একটার উপর আরেকটা ওভারল্যাপ করতেছে। তো এই কাজটা করা যাবে না। তো এই কারণে আমরা কি করতেছি, আমরা এক্স এক্সিস বরাবর সবগুলো পয়েন্টকে শর্ট করে নিতেছি। শর্ট করে নিলে সুবিধাটা কি, যে আমরা এই পয়েন্টের জন্য যখন আরেকটা পয়েন্ট খুঁজবো সবচেয়ে কাছাকাছি যে পয়েন্ট আছে সেম ডালে, ওই পয়েন্টের সাথে তখন আমরা পেয়ার করবো। তাহলে এই পয়েন্টের সাথে আর পেয়ার হওয়ার সুযোগ নেই। তাহলে এই পয়েন্টটা এই পয়েন্টের সাথেই পেয়ার হবে এবং এই পয়েন্ট এই পয়েন্টের সাথেই পেয়ার হবে। সেই কারণে আমরা আহ হচ্ছে যে এক্স এক্সিস বরাবর শর্ট করে নিতেছি এবং আমাদের পয়েন্ট গুলো যখন পরবর্তীতে প্রিন্ট করবে, এখানে কিন্তু আমাদের পয়েন্ট গুলো প্রিন্ট করতে হবে যে কার সাথে কাকে পেয়ার করলাম। পরবর্তীতে যখন প্রিন্ট করবো তখন তো আমাদের অ্যাকচুয়াল ইন্ডেক্সটাই লাগবে, তাই না? এই কারণে অ্যাকচুয়াল ইন্ডেক্সটাকেও আমাদের রাখতে হবে। তো এই কারণে এখানে কিছু কাজ করা হয়েছে যে প্রথমত এখানে শর্ট করে নিব, কিন্তু আমাদের যদি অ্যাকচুয়াল ইন্ডেক্সটা লাগবে তার জন্য এখানে আরেকটা এরে নিয়ে নিছি। প্রথমত আমরা ইনপুটটা যখন নিয়েছি তখন আমরা এই জায়গাতে প্রথমে পয়েন্টের ভ্যালু গুলো নিছি এক্স এবং ওয়াই, যে 2টা পয়েন্ট। আর দ্বিতীয় ভ্যালু হিসেবে কোন ইন্ডেক্সে ইনপুট নেওয়া হয়েছে ওই ইন্ডেক্সটা নিছি, নেওয়ার পর এটাকে শর্ট করে নিছি। শর্ট করে নিয়ে এক জায়গায় আমরা পয়েন্ট গুলো রাখছি, আর এক জায়গায় ওই সেম ইন্ডেক্স বরাবর অ্যাকচুয়াল ইন্ডেক্স কত হতে হবে, মানে আমাদের ইনপুটের ইন্ডেক্স আসলে কত ছিল এই জিনিসটা রেখে দিয়েছি। আমরা প্রত্যেকটা পজিশনে যাইতেছি এবং একটাতে আমরা পেয়ারটা রাখতেছি, পয়েন্টটা রাখতেছি, পয়েন্টের পেয়ারটা, আর এক জায়গাতে আমরা ইন্ডেক্সটা অ্যাকচুয়াল ইন্ডেক্সটা রাখতেছি। আর এখন আমরা কি করবো, যে আমরা এখন হচ্ছে পেয়ারিং এর কাজটা করার চেষ্টা করব। তো তার আগে আমাদের ডালগুলো লাগবে। যে
আমাদের কোন ঢালটাকে আমরা সিলেক্ট করতে পারবো, যেটা দিয়ে আমরা সবগুলো পয়েন্টকে পেয়ার করতে পারবো। তো আইকল আমরা হচ্ছে এখানে ম্যাশগুলো ইউজ করতেছি, আইকল 1 থেকে শুরু করে n পর্যন্ত এবং যে ইকল i+1 থেকে n পর্যন্ত নিয়ে আমরা ওই পেয়ার গুলোর সাথে আমরা একটা ডাল বের করতেছি। তো ওই আই এবং জে যে দুইটা পয়েন্ট, ওই দুইটা পয়েন্টের জন্য যে ডাল আসবে ওই ডালটা আমরা বের করে নিতেছি। ডাল বের করার জন্য এখানে আমরা ফাংশন ক্রিয়েট করে নিয়েছি। ওইখান থেকে আমরা ডালটা নিতেছি এবং ডাল নেওয়ার পর এই জায়গাতে আমরা কিছু চেক করতেছি যেন ডুপ্লিকেট ডাল যেন তৈরি না হয়। তো যদি i=1 হয় তাহলে আমরা ডিরেক্টলি এখানে ডালটা নিয়ে নিতে পারবো, অথবা যদি যদি আর চেয়ে বড় হয় তখন আমরা চেক করতেছি যে i-1 এও সেম ডালটা আছে কিনা। কারণ আমরা ওইসব ডালগুলোকেই শুধুমাত্র নিব যেসব ডালগুলো প্রত্যেকটা পয়েন্টের জন্যই ওই ডালে হচ্ছে পেয়ার করা পসিবল। তো আমরা যেহেতু সবগুলা লাইনের ডাল যেহেতু সেম হবে, সেই কারণে আমরা দেখতেছি যে i-1 এর জন্য সেম ডালটা থাকে। আচ্ছা, তারপরে আমরা এই জায়গাতে কি করছি যে আই এবং জে এই দুইটাকে অলরেডি কোন একটা পেয়ারের সাথে যোগ করে দেওয়া হয়েছে কিনা, অর্থাৎ কোন একটা পয়েন্টকে যদি অলরেডি কোন একটা অন্য কোন একটা পয়েন্টের সাথে পেয়ার করে ফেলি তাহলে তো ওই পয়েন্টকে আর নতুন করে পেয়ার করতে পারবো না। যেমন এই পয়েন্টকে এই পয়েন্টের সাথে পেয়ার করে ফেলছি, এখন তো চাইলেও এই পয়েন্টকে আর এই পয়েন্টের সাথে পেয়ার করতে পারবো না। তো এই জন্য আমরা আগে চেক করে নিতেছি যে অলরেডি পেয়ার করা হয়ে গেছে কিনা। তো আমরা যদি অলরেডি পেয়ার করা না হয়ে থাকে, আইও পেয়ার করা হয়নি, জেও পেয়ার করা হয়নি, শুধুমাত্র তখনই আমরা ওই দুইটা আইজে কে পেয়ার করতে পারবো। তাহলে আমরা প্রথমত চেক করে নিচ্ছি আমাদের এই ডালটা ভ্যালিড কিনা, বা আমাদের এই পর্যন্ত সবগুলো ইন্ডেক্সে এই ডালটা পাওয়া গেছে কিনা। তারপরে চেক করতেছি যে আমাদের যে আই এবং যে দুইটা পয়েন্ট আছে এই দুইটা পয়েন্ট এখন পর্যন্ত পেয়ার করা হয়নি, তো এই জিনিসটা কনফার্ম করে নিচ্ছি। তাহলে এই কন্ডিশন গুলো যখন সত্য হইতেছে তখন আমরা পেয়ার করতে পারবো। তাহলে আই তম পয়েন্টটাকে যে তম পয়েন্টের সাথে পেয়ার করতেছি এবং একই সাথে যে তম পয়েন্টকে আই তম পয়েন্টের সাথে পেয়ার করতেছি। পেয়ার একটাই, জাস্ট আমরা দুই জায়গাতেই স্টোর করে রাখতেছি, পরবর্তীতে যখন আমরা এখানে আবার চেক করতে পারি। আচ্ছা, তাহলে এইটা যখন শেষ হবে তখন আমরা এনতম ইন্ডেক্সে যেই ডালগুলো পাবো শুধু ওই ডালগুলোই আমাদের ভ্যালিড ডাল। সো ওই ডালগুলো ব্যবহার করে, ওই ডালগুলো যে কোনো একটা ডাল ব্যবহার করে আমরা অ্যান্সারটা তৈরি করতে পারবো। তবে বুলিয়ান একটা ফ্ল্যাগ রেখে দিছি যে আমরা ফ্ল্যাগ যদি ফলস হয়ে যায় তখন ফ্ল্যাগ ট্রু কিনা, সো আমরা কোনো একটা ডালের জন্য সবগুলোকে পেয়ার করতে পারছি কিনা এই জিনিসটা রাখার জন্য। তারপর এই সেট অফ পেয়ার এটাতে আমরা অ্যান্সার গুলোকে রাখবো, সো কোন পয়েন্টের সাথে কোন পয়েন্টকে পেয়ার করলাম এই জিনিসটা রাখবো। তারপর 1 থেকে n পর্যন্ত প্রত্যেকটা ইন্ডেক্সে যাইতেছি এবং দেখতেছি যে আইতম এবং আইতম যেই পয়েন্ট আছে ওইটার জন্য এই ডালটা আমাদের যে এখানে যে আমাদের এই যে ডালটা এটা যদি আমাদের হচ্ছে আইতম ইন্ডেক্সের জন্য অলরেডি, আচ্ছা এখানে কি করছিলাম, আইতম ইন্ডেক্সে আমাদের এম ঢাল যদি না পাওয়া গিয়ে থাকে, আচ্ছা আইতম ইন্ডেক্সে এই ডালটা যদি না থাকে তাহলে তো আমরা এই ডালের জন্য তো আর কন্টিনিউ করতে পারবো না। আমরা এখানে যে ডালটা নিলাম এই ডালের জন্য কোন একটা ইন্ডেক্সে গিয়ে যদি দেখি যে ওই ইন্ডেক্সের যে পয়েন্ট আছে ওই পয়েন্টের জন্য এই ডাল পসিবল না, ঠিক আছে, তাহলে তো আর এই ডালটাকে আমরা সবগুলো পয়েন্টের জন্য ব্যবহার করতে পারবো না। এই জিনিসটা হবে না, যদিও আমরা এখানে সবগুলো সেট করে আসছি। তারপরে আমরা এখানে আরেকটা এডিশনাল সেট দিয়ে দিছি। তো এই জিনিসটা আসলে সবসময় হবে না, আমরা এখানে সেট করে নিছি। আর যদি কখনো হয় তাহলে এটা ফলস হয়ে ব্যাক করে নেবে। আর যদি এটা না হয় তখন আমরা কি করতেছি, তার মানে এই ডালের জন্য আমরা এখন পেয়ার করতে পারবো। তাহলে কার সাথে পেয়ার করব, তাহলে আইতম ইন্ডেক্সের পয়েন্টের সাথে পেয়ার করতে পারবো। কাকে পেয়ার করবো, তাহলে ওই যাকে পেয়ার করবো ওইটা আমাদের এই জায়গাতে রেখে দিছি যে আইতম ইন্ডেক্সের সাথে কাকে পেয়ার করা যাবে, যে কে পেয়ার করা যাবে এটা আমরা এই ডালের বিপরীতে রেখে দিছি। তাহলে আমাদের এখানে ডালও আছে, আই এর ভ্যালুটাও আছে। তো এটা থেকে আমরা এখানে বের করে নিতে পারবো যে এর পেয়ারের যে পয়েন্টটা ওই পয়েন্টের ইন্ডেক্সটা কত। তাহলে এখান থেকে আমরা সাপোজ জে পাইলাম আর এখানে তো আই আছে, এখন আই যে দুইটা পাইছি এই দুইটা পয়েন্টের যে ইন্ডেক্স, এই ইন্ডেক্স গুলো মূলত কি আমাদের এই শর্টেড ভেক্টরের ইন্ডেক্স। এখান থেকে তো আমাদের অ্যাকচুয়াল ইন্ডেক্সটা লাগবে। অ্যাকচুয়াল ইন্ডেক্স গুলো আমরা স্টোর করছিলাম কোথায়, আমরা এই অ্যারেতে স্টোর করছিলাম। তো এই অ্যাকচুয়াল ইন্ডেক্স থেকে আই এর অ্যাকচুয়াল ইন্ডেক্সটা বের করে নিয়েছি এবং জে এর অ্যাকচুয়াল ইন্ডেক্সটা বের করে নিয়েছি, এবং অ্যান্সারে যখন পুশ করব তখন যেন ডুপ্লিকেট যেন তৈরি না হয় এই কারণে আমরা মিনিমামটা সামনে রাখতেছি, ম্যাক্সিমামটা পিছনে রাখতেছি রেখে তারপরে এটা অ্যান্সারে পুশ করতেছি। তো এইভাবে আমরা সবগুলা পয়েন্ট যখন প্রসেস করা হয়ে যাবে
তখন ফাইনালি আমরা এখানে সেট করে নিতেছি যে এফ যদি অলরেডি ট্রু হয়ে থাকে এই ডালের জন্য, তার মানে আমাদের এই ডালটার জন্য আমরা এন সংখ্যক পেয়ার তৈরি করতে পারছি এবং অ্যান্সারের মধ্যে সবগুলো স্টোর করতে পারছি। তো সেক্ষেত্রে আমরা অ্যান্সার থেকে সবগুলো পেয়ারকে প্রিন্ট করে রিটার্ন করে দিব। আর যদি আমাদের এই লুপ শেষ হয়ে যায় কিন্তু আমরা কোনো ডাল না পাই বা কোনো ডালের জন্য আমরা শেষ মতো আসতে না পারি, সবগুলো পেয়ার করতে না পারি, তার মানে আমাদের এই ইনপুটের জন্য অ্যাকচুয়ালি কোনো পেয়ারিং করা পসিবল না, এন সংখ্যক পেয়ার করা পসিবল না। সো যেহেতু এটা ইম্পসিবল, সেক্ষেত্রে আমরা তাহলে -1 প্রিন্ট করে রিটার্ন করে দিতেছি। ঠিক আছে। আচ্ছা, আজকে আমরা এই 6টা প্রবলেমই দেখাতে চাইছিলাম, তো 6টা মোটামুটি দেখানো হয়ে গেছে। তো তাহলে এই পর্যন্ত ক্লোজ করে দিব। কোনো কোশ্চেন আছে?